তো দিদাকে নিয়ে যখন চলে গেছে সবাই, তখন আমার ঘুম পেয়ে গেছে। আমি ছোট তখন, তো মা আমাকে ওই দিদার খাটের উপর শুইয়ে দিয়েছে। কিছুক্ষণ পরে মার মনে হয়েছে যে মশা কামড়াতে পারে, এখন মা খাটে উঠেছেন মশারি টাঙানোর জন্য। আমি সোজা উঠে বসেছি খাটের উপর। আমি মাকে তখন বলছি, তুই আমার খাটে উঠেছিস, তোর এত বড় সাহস, শিগগিরই নেমে যা। মানে মাকে তুই করে কথা বলছিস? মাকে বলছি আমি। আমার না কেন যেন মনে হয় আমার মেয়ের বোধহয় একটু ওই ব্যাপারটা আছে, মানে ওর একটু টেন্ডেন্সি আছে। টেন্ডেন্সি মিনস ওর জীবনে ইতিমধ্যেই দুবার ঘটেছে এরকম ঘটনা। একটা 2018-এ, আরেকটা খুব রিসেন্টলি, যেটা আমি তোমাকে বলছিলাম। 2018 ঘটনাটা আমরা আগে শুনতে পারি। হঠাৎ করেই ও দেখলো যে ওই দিকের লাইটটা নিভে গেল, যেটা নেবার কথা নয়। ও না ওটা নিভতে দেখে ও ইয়ারফোনটা কান থেকে খুলে এদিক ওদিক তাকাচ্ছে যে কি হলো ব্যাপারটা। সেই মুহূর্তে পেডেস্ট্রাল ল্যাম্পটা পরিষ্কার সুইচে একটা খুট করে আওয়াজ হলো, ঠিক সুইচ অন করলে যেরকম আওয়াজ হয়, লাইটটা অন হয়ে গেল। ইউএসএতে এরকম একটা ব্যাপার রয়েছে, একটা পুরো ব্রাঞ্চ রয়েছে যেটা পুরো সাইকিকদের নিয়ে তৈরি, যারা কি করে কোনো ক্রাইমে যদি কোনো এভিডেন্স না পাওয়া যায়, তারা এই সাইকিকদের হেল্প নেয় যাতে তারা ক্রাইমটাকে সলভ করতে কিন্তু পারে। তুমি যাচ্ছ, যেতে যেতে হঠাৎ ঠিক তোমার মতো দেখতে একজনকে দেখতে পেলে, এবং বাইরের লোক দেখে কোনটা সত্যি তুমি সেটা তারা বুঝতে পারছে। এরকম আপনার মতো সেম দেখতে আইডেন্টিক্যাল টুইন্সের মতো হয়ে গেছে, যেহেতু আপনার সাথে জন্মায়নি, বাট আপনার মতো কেউ একটা রয়েছে, আর সে বিভিন্ন জায়গাতে গিয়ে বিভিন্ন ধরনের ক্রাইমস করছে। বাট এদের একটাই প্রবলেম, সেটা হচ্ছে এরা ডেট অ্যান্ড টাইম বলতে পারতো না। এফবিআইতে একটা কল এসেছিল, মানে বলতে গিয়ে গায়ে কাটা দিচ্ছে। অন্তত 2 দিন আমার এরকম হয়েছে, আমি রাত্রিবেলা লিখছি, লিখতে লিখতে আমি না স্পষ্ট ঠিক কেউ বাইরে দাঁড়িয়ে যদি নক করে যেরকম আওয়াজ হয়, সেরকম আমি টোকা শুনেছি। এটা কোন সালের ব্যাপার? একটা প্যারাগ্রাফ বারবার লিখছি আর মুছছি। হ্যাঁ, আমার ভালো লাগছে না, মানে যেভাবে বলতে চাইছি সেভাবে বলতে পারছি না। সকালে ঘুম থেকে উঠে দেখেছি ওটা উড়ে গেছে পুরো পোর্শন। ওদের হোস্টেলের ঠিক পিছনে আরেকটা ব্লক আছে, ওই ব্লকটা নাকি হন্টেড বলে কুখ্যাত। হ্যালো গাইজ, ওয়েলকাম টু কৌস্তবের আড্ডা। আর কৌস্তবের আড্ডাতে আজকে আছেন বৈশালী দাশগুপ্ত নন্দী। বৈশালীদির লেখা আপনারা সানডে সাসপেন্সে অডিও স্টোরি হিসেবে শুনেছেন। নিউমেরাস লেখা লিখেছেন উনি, এবং ওনার লেখা নিয়ে মুভিও তৈরি হচ্ছে, পরমদাই বানাজ এখানে অন্ধকার, এই পার্টিকুলার লেখাটা নিয়ে। আমরা যারা যারা এইসব ফিল্ডে কাজ করি, তাদের প্রায় কিছু এক্সপিরিয়েন্স থাকে বা এমন কিছু অভিজ্ঞতা থাকে যেটার জন্যই হয়তো এরকম লেখা বেরিয়ে আসে। সেরকম প্যারানর্মাল এক্সপিরিয়েন্সের ব্যাপারে আজকে আমরা জানবো। এছাড়াও বিভিন্ন অ্যাসপেক্ট, বিভিন্ন টপিক নিয়ে আমরা কথা বলেছি। আশা করছি আজকের এই কনভারসেশন আপনাদের খুবই ভালো লাগবে। এবং হ্যাঁ, আজকের এপিসোড কোথা থেকে শুনছেন সেটা কমেন্ট করে জানাতে ভুলবেন না। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে শেয়ার করে দেন, এবং কৌস্তবের আড্ডা ইউটিউব চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশন অন করে রাখুন। তাহলে চলুন শুরু করছি কৌস্তবের আড্ডার মারাত্মক একটা হরর পডকাস্ট। নমস্কার বৈশালীদি, ওয়েলকাম টু কৌস্তবের আড্ডা। মানে কি বলবো, আপনার লেখা আমি নিজে পড়েছি, সানডে সাসপেন্সে শুনেছি, এবং আজকে যে আপনি আমার শোতে এসেছেন তার জন্য অ্যাকচুয়ালি আমি খুবই হ্যাপি হয়েছি যে আপনার সাথে এরকম কিছু বিষয় নিয়ে ইন্টারঅ্যাক্ট করতে পারবো, বা আপনার লেখা নিয়ে কথা হবে, আপনার হরর এক্সপিরিয়েন্স নিয়ে কথা হবে। ইভেন আপনি একটা মানে ব্যাক ক্যামেরা বলছিলেন যে লাইফের একটা ফ্রেজে হয়তো আপনি নিজেও পজেসড হয়েছেন। এই সকল যে বিষয়গুলো, মানে দেখুন, আমরা যখন কোনো কন্টেন্ট বানাই, আপনারা লেখালেখি করেন, সেইগুলো বেসিক্যালি আমাদের থিঙ্কিং, যেটাকে আমরা পেপারে, মানে আপনারা পেপারে ম্যানিফেস্ট করছেন, এখন কিপ্যাডে আমরা সেটার ভিডিও বানাচ্ছি। তো বেসিক্যালি আমাদেরকে কেউ ইনফ্লুয়েন্স হয়তো করে, যার জন্য আমরা এরকম টাইপের কন্টেন্ট নিয়ে কাজ করি, লাইক হরর, অকাল্ট, গ্রুসাম ক্রাইমস অ্যান্ড অল। তো আমাদের একটা প্রিকারসর থাকে, যার জন্য আমরা এই ফিল্ডে আসি। আপনার সাথে কথা বলে মনে হচ্ছে যে আপনারও এরকম বেশ কিছু প্রিকারসার্স রয়েছে, যার জন্য আপনি এরকম ধরনের লেখালেখিতে এসেছেন। আমি প্রথমে একটু পার্সোনাল ফিলিংস থেকেই আসছি। আপনার একটি লেখা এখানে অন্ধকার, সানডে সাসপেন্সে সেটা এসেছিল, এবং টু বি অনেস্ট আমি ওটা পুরোটা শোনার পর ছিটকে গেছিলাম। ওই যে প্লট, ইভেন পরমদা আই থিঙ্ক এটা নিয়ে একটা মুভিও বানাচ্ছেন। ধরুন আপনি এত গ্রুসাম লেখা লিখছেন যার মধ্যে এতটা ডার্কনেস রয়েছে, টু সাম এক্সটেন্ট তো আমরা ম্যানিফেস্টই করছি। এই লেখাগুলো লিখতে লিখতে কখনো আপনার নিজের সাথে কোনো এক্সপিরিয়েন্স হয়নি অলৌকিক, প্যারানর্মাল
যা কিছু? দেখো, এক্সপেরিয়েন্স অবশ্যই হয়েছে, কারণ আমরা যারা এই জনরাটা নিয়ে লিখি তাদের বোধহয় ওই লিখতে লিখতে হয় না, মানে দুনিয়া ভুলে যাওয়া, লিখতে লিখতে না ওই জায়গাটায় ঢুকে যাই আমরা। ওই যে এখানে অন্ধকারের একটা বাড়ির মধ্যে পুরো ঘটনা, ওই বাড়িটার অন্ধকারটা কোথায়? অন্ধকারটা ওই বাড়ির ভেতরে, বাইরে আলো কিন্তু বাড়িটার ভেতরে অন্ধকার। তো এই অন্ধকারটার মধ্যে আমিও ঢুকে গিয়েছিলাম। এটা হয়, চরিত্রগুলোর সাথে আমরা এক হয়ে যাই, পরিবেশটার মধ্যে যেন আমি নিজেই সেখানে আছি এরকম একটা ফিলিংস হয়। এই জায়গায় দাঁড়িয়ে হ্যাঁ, কিছু আনক্যানি ফিলিংস আমার হয়েছে। এবার তুমি বলতে পারো যে হ্যাঁ, আপনি ওটা তখন ওই পরিবেশের মধ্যে নিজেকে চিন্তা করছেন, ওই জন্য আপনার মনে হয়েছে, সেটা বললে আমি নিশ্চয়ই মেনে নেব, হতেই পারে সেটা। কিন্তু হয়েছে, এখানে অন্ধকার লিখতে গিয়েই হয়েছে। কি হয়েছিল? তখন আমি সোদপুরে থাকি, মানে এখানে অন্ধকার হচ্ছে আমার প্রথম বইয়ের একটা গল্প, নরকের দ্বার খোলা ফার্স্ট পার্টের। নরকের দ্বার খোলার সেকেন্ড পার্টও বেরিয়ে গেছে। তো ওই ফার্স্ট পার্টে 7টা গল্পের একটা হচ্ছে এখানে অন্ধকার। এখানে অন্ধকার যখন আমি লিখছি, মানে আমি যেখানে বসে লিখতাম, টেবিল, এবং টেবিলের সামনে আমার একটা কাঁচের জানলা। লেখালেখি বেশিরভাগ সময় আমরা রাতের দিকে করি, সারাদিনের পর বাড়ির লোকজন ঘুমিয়ে পড়ে, তারপরে আমাদের লেখার সময়। তো ওরকমই লিখছি। আচ্ছা, তার আগে একটু বলে নিই, এখানে অন্ধকার কিন্তু আমি অনেক আগে একটা ফেসবুকে একটা গ্রুপে এখানে অন্ধকারের একটা ছোট্ট পার্ট লিখেছিলাম, মানে একটা অনুগল্প হিসেবে, ঠিক আছে? তখন কিন্তু এখানে অন্ধকার দূর দূর পর্যন্ত লিখবো বলে ভাবিনি। তখন গল্পটার নাম দিয়েছিলাম আমি জীবন মৃত। তো কেন জীবন মৃত সেটা তো এখন যারা পড়েছে তারা জানে, যারা শুনেছে তারা জানে, যারা পরে দেখবে তারা জানবে। তো ওই সময়ে যখন আমি ভাবলাম যে আমার নরকের দ্বার খোলা, গল্পটা ভীষণ প্রশংসা পেয়েছিল ওই গ্রুপে, মানে অনেকেই আমাকে পার্সোনালি লিখেছিল। তো তারপরে আমার একটা মাথায় ছিল যে এই গল্পটাকে যদি একটু বড় করা যায়, উপন্যাসের একটা ফর্ম দেওয়া যায়। তো যখন আমি নরকের দ্বার খোলা একের জন্য গল্প সিলেক্ট করছি বা লিখছি, তখন আমি ভেবেছি যে এটাকে একটু বড় করলে কেমন হয়। তো সেই মতো কাজটা চলছিল। অন্তত 2 দিন আমার এরকম হয়েছে, আমি রাত্রিবেলা লিখছি, লিখতে লিখতে আমার কাঁচের জানলা বন্ধ। তখন শেষ মুহূর্তের লেখা চলছে আর কি, মানে বইমেলায় বেরোবে আমার বইটা। শীতকাল, জানলা বন্ধ, মানে শীত মানে যে খুব শীত পড়েছে তা নয়, ধরে এরকম টাইম বা এর থেকে একটু আগেই হবে, পুজোর পর পর এরকম কোনো একটা সময়ে আমার কাঁচের জানলা বন্ধ। এটা কোন সালের ব্যাপার? এটা আমার নরকের দ্বার খোলা 1 বেরিয়েছে 2019, তার মানে এটা 2018 শেষের দিক। আমি না স্পষ্ট জানলার বাইরে থেকে টোকা শুনেছি, টক টক করে টোকা, মানে ঠিক কেউ বাইরে দাঁড়িয়ে যদি নক করে যেরকম আওয়াজ হয় সেরকম আমি টোকা শুনেছি। একবার নয়, একদিন নয়, 2 দিন পর পর। তখন এখানে অন্ধকার লেখা চলছে, ঠিক আছে? এই একটা গেল। এছাড়া এরকম ঘটনা হয়েছে, এবার অনেকে বলতে পারে এটা তো টেকনিক্যাল ব্যাপার, হতেই পারে, হ্যাঁ হতে পারে। তা সত্ত্বেও আমি বলবো যে একটা প্যারাগ্রাফ বারবার লিখছি আর মুছছি, হ্যাঁ, আমার ভালো লাগছে না, মানে যেভাবে বলতে চাইছি সেভাবে বলতে পারছি না, তাও লিখছি, যে কারণ ওটাকে তো শেষ করতে হবে। আমার পছন্দ হয়নি জায়গাটা। সকালে ঘুম থেকে উঠে দেখেছি ওটা উড়ে গেছে, পুরো পোর্শনটা, ওই প্যারাগ্রাফটা পুরো, যে জায়গাটা আমার পছন্দ হয়নি। দ্বিতীয় দিন লিখেছি, দ্বিতীয় দিনও উড়ে গেছে। এবং আমি ল্যাপটপ পুরোপুরি শাটডাউন করে আমি শুতে গেছি, সেভ করে, অবভিয়াসলি সেভ করে। আর আমি তো আর ওইটুকু লিখিনি, জাস্ট ওই পার্টটুকু উড়ে গেছে, আমাকে আবার নতুন করে লিখতে হয়েছে। এবং যেটা লাস্টলি থেকে গেল সেটা লিখে আমি কিন্তু স্যাটিসফাইড হয়েছিলাম যে এটা আমার ভালো লাগলো, আমি এটাই চেয়েছিলাম। ওখানে একটা কনসেপ্ট আছে যে একটা মৃতদেহকে পুরোপুরি একটা পার্টিকুলার জায়গাতে রেখে, খুব ভুল যদি না করি বাটটাপ টাইপের কিছু ছিল, কি একটা কফিন টাইপের ছিল, রাইট? তারপরে তার যে হাজব্যান্ড রয়েছে সে তাকে পরিচর্যা করছে, পুরো হয়তো জীবিত মানুষের মতোই তার সাথে ইন্টারঅ্যাক্ট করছে। এই যে কনসেপ্ট বা এই যে থিঙ্কিং,
আপনারা তো লিখছেন হরর জনরাতে, এগুলো কিভাবে বেরিয়ে আসে? মানে সেই জিনিসটা ভাবতে গিয়ে আমার একটা কোয়েশ্চেনই বারবার মাথায় আসে, সেটা হচ্ছে যে আপনার নিজের লাইফের হয়তো সেরকম কিছু এক্সপিরিয়েন্সেস রয়েছে, সেরকম হয়তো প্যাথেটিক বা মারাত্মক কিছু এক্সপিরিয়েন্সেস, যার জন্য হয়তো এরকম টাইপের থিঙ্কিং আসতে পারে। আপনি সব থেকে ডেঞ্জারাস যেটা বলেছেন সেটা হচ্ছে আপনার মেয়ের সাথে হোস্টেলে এরকম কিছু একটা ঘটেছিল। কি ঘটেছিল সেটা দিয়ে আমি শুরু করতে চাই আজকে। তার আগে আমি একটু বলে নিই, আমার মেয়ের মানে আমি ওর এখন 20+, কিন্তু এই কিছুদিনেই আমি এইটুকু আমার মনে হয়, আসলে কি বলতো, এই যে অনেকে বলে না যে দেখবে সবাই ভূত দেখা, ভূত বলো বা আত্মা, সেটা দেখা কিংবা ফিল করা, এটা কিন্তু সবার জীবনে, কারো জীবনে একবারও হয় না, আবার কারো কারো জীবনে সেভারাল টাইমস হয়। তো এই রাশি বা তিথির কিছু ব্যাপার আছে বলা হয়, আমার না কেন যেন মনে হয় আমার মেয়ের বোধহয় একটু ওই ব্যাপারটা আছে, মানে ওর একটু টেন্ডেন্সি আছে। টেন্ডেন্সি মিনস ওর জীবনে ইতিমধ্যেই দুবার ঘটেছে এরকম ঘটনা। হ্যাঁ, একটা 2018-এ, আরেকটা খুব রিসেন্টলি, যেটা আমি তোমাকে বলছিলাম। 2018 ঘটনাটা আমরা আগে শুনতে পারি তাহলে? হ্যাঁ, হয়তো একটা নিশ্চয়ই পারো, নিশ্চয়ই পারো। 2018-এ আমরা ইউএস ঘুরতে গিয়েছিলাম। তো তখন ওই মে জুন মাস, তো তখন আমরা মানে আমরা আর আমাদের এক মামার ফ্যামিলি আমরা গিয়েছিলাম। তো দুটো রুম নেওয়া হয়েছে। এটা আমার না এক্স্যাক্টলি মনে পড়ছে না কোথাকার হোটেল ছিল, সম্ভবত বল্ডার বা ওরকম কোথাও একটা হোটেলে ছিলাম আমরা। তো সেখানে যা হয়, এখন বাচ্চারা তো বড়দের সঙ্গে বসে গল্প করতে বেশি পছন্দ করে না, তার থেকে কানের মধ্যে ইয়ারফোন গুঁজে গান শোনা ওদের কাছে অনেক বেশি পছন্দের। তো আমার মেয়ে ওরকম, আমাদের ডিনার ফিনার হয়ে গেছে, ওখানে তো সন্ধ্যে 6টার সময় ডিনার করিয়ে ছেড়ে দেয়। তো ডিনার ফিনার তো অনেকক্ষণ হয়ে গেছে, রাত 8টা, সাড়ে 8টা কি আরেকটু বেশি হতে পারে। আমার মেয়ে ঘরে গান শুনছে, আমরা পাশের ঘরে মামার ঘরে বসে গল্প করছি। রোজই আমরা তাই করতাম, মানে সারাদিন ঘোরাফেরা করে সন্ধেবেলা এসে বিভিন্ন হোটেলে, যেদিন যেখানে থাকছি। সেই দিন কি হলো, হঠাৎ করেই আমরা গল্প করছি, আমার মেয়ে না দৌড়ে এসে, ও কিন্তু ভীষণ সাহসী, আমি এখানে একটা কথা বলে নিই, আমি ভীষণ ভুতুড়ে, সেটা তোমরা জানো, মানে ভুতুড়ে মিনস আমার ভূত নিয়ে কারবার। আমি ভূতের গল্প পড়তে ভালোবাসি, আমি ভূতের গল্প শুনতে ভালোবাসি, বিভিন্ন মানে ভৌতিক জায়গায়। সত্যি কথা, আমি যদি কখনো সুযোগ পাই, আমি তোমরা যাও মাঝে মধ্যে, আমি যদি সুযোগ পাই আমি যেতে রাজি আছি। আমার ভীষণ ছোটোবেলা থেকে আমি ভীষণ ইন্টারেস্টেড এসব ব্যাপারে। তো আমার মেয়েটাকেও না আমি তৈরি করেছি একদম আমার ছাঁচে। হ্যাঁ, ও ছোটবেলার থেকে, মানে যখন গল্প শুনতে চাইতো, ছোট্ট ছিল, তখন আমি ওকে ভূতের গল্প বলে ঘুম পাড়াতাম। সুতরাং ওর না ওই, আমারও যেমন ভয় ডর প্রায় নেই, পাই না বলবো না, পাই, মানুষ হলে তো ভয় পেতেই হবে, সেই রকম আমার মেয়েরও না ভয়টা একটু কম। ও এখনও কিন্তু হোস্টেলে ঘরে একা থাকলেও বসে বসে নেটফ্লিক্সে ভূতের সিনেমা দেখছে, ওর ওসব কোনো মানে ফ্যাক্টরি না। ও হঠাৎ করে ঘর থেকে দৌড়ে চলে এসেছে মামার ঘরে, এবং ওর ঢোকা দেখে আমি বুঝেছি কিছু একটা ঘটেছে। তখন জিজ্ঞেস করাতে ও যেটা বললো, তার আগে একটু বলে নিই, মানে ওখানে সব না লাইটগুলো সব কিন্তু সেন্সারে চলে। তুমি ঘরে ঢুকলে লাইট নিচে থেকে জ্বলে উঠলো, এবার তুমি যদি লাইট না চাও তখন তুমি সুইচ অফ করে রেখে দাও, সেটা অন্য ব্যাপার। তো ও যেখানে শুয়েছিল ওই ঘরটা বিশাল একটা ঘর ছিল, যেহেতু 3 জন থাকবো তার জন্য একটা ছিল ডাবল বেড, আরেকটা ছিল সিঙ্গেল বেড। ও সিঙ্গেল বেডে শোয়া ছিল, ওর পায়ের ঠিক ওপরে একখানা ওই সিলিং লাইট ছিল, ওটা জ্বলছিল, আর ওর পাশে একটা পেডেস্ট্রাল ল্যাম্প, সেটা কিন্তু সুইচে জ্বলে নেবে, পেডেস্ট্রালটা কিন্তু সেন্সারে নয়। ও শুয়ে আছে, পেডেস্ট্রালটা কিন্তু অফ, ওইটা খালি জ্বলছে, শুয়ে শুয়ে গান শুনছে। হঠাৎ করেই ও দেখলো যে ওই দিকের লাইটটা নিভে গেল, যেটা নেবার কথা নয়, কারণ যেহেতু সেন্সার, ও ওখান থেকে সরে গেলে নিভবে, ও ওখানে থাকা অবস্থাটা নেবার কথা নয়। তবুও টেকনোলজি কখনো কখনো হতে পারে। হ্যাঁ, ও না ওটা নিতে দেখে ও ইয়ারফোনটা কান থেকে খুলে এদিক ওদিক তাকাচ্ছে যে কী হলো ব্যাপারটা। সেই মুহূর্তে পেডেস্ট্রাল ল্যাম্পটা পরিষ্কার সুইচে একটা খুট করে আওয়াজ হলো, ঠিক সুইচ অন করলে যেরকম আওয়াজ হয় সেরকম একটা আওয়াজ,
লাইটটা অন হয়ে গেল, জ্বলে গেল লাইটটা কয়েক সেকেন্ড। তারপরেই খট করে আবার একটা আওয়াজ হলো, এই লাইটটা নিভে গেল, ওই লাইটটা জ্বলে উঠল। তারপরেই ও ওখান থেকে ছুটেছে এবং আমাদের রুমে চলে গেছে। তো ওকে আমরা বুঝিয়েছিলাম যে দেখ এগুলো তো ইলেকট্রিক্যাল গ্যাজেট, এগুলো হতেই পারে যে কোনো সময় এগুলো। লাস্ট যে ঘটনাটা ঘটলো খুব রিসেন্টলি, মানে এরপরে ঘটে অনেকগুলো বছর চলে গেছে, ও ইন্ডিয়ারই একটা খুব ভালো কলেজে পড়ছে, আমি কলেজের নামটা ইচ্ছে করে বলছি না, সেখানেও হোস্টেলে থাকে সাউথ ইন্ডিয়াতে। সেইখানে ও কিন্তু এটা 3rd ইয়ার, হ্যাঁ, ও কিন্তু আরও 2 বছর ধরে হোস্টেলে আছে, বিভিন্ন হোস্টেলে। ওদের প্রতি বছরই হোস্টেল চেঞ্জ হয়েছে। তো ফার্স্ট ইয়ারে যেখানে ছিল, সেকেন্ড ইয়ারে সেখানে ছিল না, অন্য জায়গায়, আবার 3rd ইয়ারে এসে অন্য একটা হোস্টেল। তো সেখানে এখন যে হোস্টেলটায় আছে সেখানে ওর একটা রুমমেট আছে, ওরা দুজন খেতে বেরোবে। এবার না এইখানে আমি একটুখানি হোস্টেলটার ডেসক্রিপশন দেবো, কারণ না বললে না এটা ঠিক তুমি মানে জায়গাটা না বললে ঠিক ফিল করতে পারবে না কেন ব্যাপারটা ভয়ের লেগেছে। হোস্টেলটা বিশাল বড়, অনেকটা জায়গা জুড়ে, হ্যাঁ, মানে তুমি যদি বাইরে দাঁড়িয়ে দেখো, মাঝখান দিয়ে যে ঢোকার রাস্তা, এপাশে অনেকটা অবধি চলে গেছে, আবার এপাশে অনেকটা অবধি, মানে পরপর তুমি জানলাগুলো দেখতে পাবে যে প্রত্যেকটা রুম, এবং সেটা অনেকটা করে। ফলে ভেতরটাও সেম, করিডরটা অনেকটা লম্বা, কারণ এই কর্নার থেকে ওই কর্নার পর্যন্ত পুরোটা করিডর, বুঝেছো? আমার মেয়ে থাকে হচ্ছে 4th ফ্লোরের একদম বাইরে থেকে তুমি যেটা ডান দিক দেখছো ওই ডান দিকের উইংটার মধ্যে। ওকে ওকে। আর ঠিক মধ্যেখানটা যেখানে তোমার ঢোকার গেটটা তুমি বাইরে থেকে দেখতে পাবে, সেখানে হচ্ছে দুদিকে দুটো সিঁড়ি, মাঝখানে দুটো লিফট। আর ঠিক অপোজিটটায় ওখান দিয়ে নামার কোনো জায়গা নেই, কিন্তু ওখানেও একটা উইং ঢুকে গেছে, একটা করিডর ঢুকে গেছে, সেখানে পরপর রুম। ওটা কিন্তু ব্লাইন্ড লেন, মানে ওখান থেকেও সবাইকে এদিকটা হয়েই বেরোতে হবে, ওখান দিয়ে নামার জায়গা নেই, যাওয়ার জায়গা নেই। ওকে। ওখান দিয়ে একটা মানে ওদের রুমের উল্টো দিক থেকে একটা ব্লাইন্ড লেন ঢুকে গেছে। আবার সেম তো প্ল্যানিং ওই দিকের যে মানে ধরো সিঁড়ির ওপাশের যে রুমগুলো, তারও একটা ব্লাইন্ড লেন ওদিকে ঢুকে গেছে। এবার ওদের রুমটা একদিকে, ওখান থেকে হ্যাঁ আরেকটা কথা এখানে বলি, স্যাটারডে হলেই ওদের যা হয় রাত 3টে অবধি জেগে বসে থাকে। তো আর হোস্টেল যেহেতু, মেস তো অতক্ষণ খোলা, মানে খুবই কম সময় খোলা থাকে মেস, মানে যেখানে খেতে যায় ওরা, সেখানে 7:30 থেকে ম্যাক্সিমাম 9:30 পর্যন্ত খোলা, তার মধ্যে তোমাকে ডিনার কমপ্লিট করে ফেলতে হবে। তো এই জন্য ওরা কি করে, স্যাটারডে করে খাবারটা প্যাক করে নিয়ে চলে আসে, তারপর বাড়িতে এসে যখন মানে হোস্টেলে এসে যখন খেলো ওরা সে প্যাক করবে বলে বেরোচ্ছে, তখন বাজে ওরকম 7:30 এরকম সন্ধেবেলা। আর এতটা লম্বা করিডর না, অল্প অল্প ছোট্ট লাইট, মানে আমি নিজে গেছি ওখানে, দিনের বেলাতেও না জায়গাটা অন্ধকার, যেহেতু অতটা করিডর আর বাইরে আলো ঢোকার খুব একটা জায়গা নেই, ওই জন্য একটু অন্ধকার। রাত্রিবেলা তো নিশ্চয়ই, তাই আমি রাতে যাইনি। তো ওরা দুজনে মিলে বেরিয়ে আর ওদের যে গ্রুপটা আছে 6-8টা মেয়ের একটা গ্রুপ, ওরা সবাই মোটামুটি ওই হোস্টেলে থাকে, 1-2 বাদে। তো 2 করে রুম শেয়ার করে। ওরা বেরিয়ে সামনে তাকিয়েছে, দেখছে এই তো করিডর স্ট্রেট গেছে, তো এখানে দাঁড়িয়ে তুমি না করিডরের এন্ডে কেউ দাঁড়িয়ে থাকলে তাকে তুমি পরিষ্কার দেখতে পাবে না, জাস্ট তুমি তার সেলিউটটা দেখতে পাবে, বা তার কি জামা কাপড় পরে আছে সেটা হয়তো কালার বুঝতে পারবে এরকম। কিন্তু তুমি যদি আমার খুব ক্লোজ ফ্রেন্ড হও, তাহলে আমি তো তোমার সেলিউট দেখেই বুঝে যাবো যে তুমি দাঁড়িয়ে আছো, তাই তো? ওরা বেরিয়েই দেখছে 2টি মেয়ে ওখানে দাঁড়ানো, এবং ওরা দেখেই বুঝলো ওদেরই 2টো বন্ধু। একজন একটা পিঙ্ক, শকিং পিঙ্ক টি শার্ট, ওই জন্য দূর থেকে দেখা যাচ্ছে। শকিং পিঙ্ক বলতে ফ্লুরোসেন্ট, একটু ফ্লুরোসেন্ট ধরনের। আরেকটা হচ্ছে অরেঞ্জ। তো দুজনে 2টো টি শার্ট পরে দাঁড়ানো, আর টি শার্ট দুটোও দেখেছে এবং ওদের দুজনকে দেখতে পাচ্ছে। ওদের উচিত কি ছিল, ওরা গিয়ে সামনে যে সিঁড়িটা, সিঁড়ি কেন ইউজ করবে সেটা একটু বলি, কারণ অতটা লম্বা তো, মানে অনেক উঁচু বিল্ডিং, তো লিফটে না উঠতে নামতে অনেকটা সময় যায়, যার জন্য ওরা নামাটা না ওরা সবসময় সিঁড়ি দিয়ে নামে। আচ্ছা। হ্যাঁ, ওরা ওঠার সময় কিছু করার নেই, অতটা উঠবে তো লিফট ইউজ করে, নইলে ওরা সিঁড়ি দিয়ে নামে। তো ফার্স্ট সিঁড়িটা দিয়েই নেমে যেত, কিন্তু সেটা না নেমে ওরা এগিয়ে গেল, কারণ ওদের সঙ্গে যাবে, আর ওরা যেখানে আছে তার পাশেও একটা সিঁড়ি আছে, ও পাশটা দিয়ে নেমে যাবে। এগোচ্ছে,
এগোতে এগোতে ওরা যখন এগোচ্ছে তখন ওই মেয়ে দুটো কিন্তু ওদেরকে দেখে ওয়েভ করেছে, হাত নাড়িয়েছে। হ্যাঁ ওরাও হাত নেড়েছে। এগোতে এগোতে হঠাৎ করে মেয়ে দুটো ওই যে ব্লাইন্ড লেন আছে বললাম একটা, ওই দিকটা ঢুকে গেছে। ওকে ওকে। তখন ওরা ভেবেছে ওদিকে হয়তো কাউকে ডাকতে গেছে, ওরাও এগিয়ে গেছে, গিয়ে ওই ব্লাইন্ড লেনের সামনে গিয়ে দেখছে লেনটা বন্ধ, মানে কেউ নেই আর কি, ফাঁকা। এবার ওই লেনটার ভেতরেও দুটো দুটো করে করে ঘর মুখোমুখি এরকম, ঘরগুলো সব ঘরের দরজা বন্ধ। তো ওরা তখন ভাবছে আমি কার ঘরে গিয়ে নক করবো, কোথায় ঢুকেছে তো জানি না। তখন আমার মেয়ে ওর রুমমেটকে বলছে যে চল একটা কাজ করি, আমরা চলে যাই মেসে, ওরা আসুক। ওরা তখন সিঁড়ি দিয়ে নেমে চলে গেছে। ওদের মেসটা হচ্ছে যেখানে ওরা খেতে যায়, সেটা হচ্ছে ওদের হস্টেল থেকে বেরিয়ে একটু যেতে। ওকে। ধরো এখান থেকে বেরিয়ে তোমাদের এই সামনের একটা রাস্তা আছে, রাস্তাটা ক্রস করে আর একটু গেলে যেরকম হয় ওরকম, কারণ বিশাল বড় হস্টেলের প্রেমিসেস, ওইখানে মেসটা। ওরা হেঁটে হেঁটে যাচ্ছে, এমন সময় দেখছে ওরা ওই মেয়ে দুটি সেম টি শার্ট পরা, একজন পিঙ্ক একজন অরেঞ্জ, দুজনে মিলে মেস থেকে বেরিয়ে আসছে এবং দুজনের হাতে প্যাকেট করা ফুড। এবং তোমাকে এখানে বলে দিই, এই যে প্যাক করে নেওয়ার ব্যাপারটা, এটা কিন্তু ওদের সব মেয়েরা করে, যার জন্য এই স্যাটারডে নাইটে ওদের কিন্তু প্যাকিংয়ের বিশাল বড় লম্বা লাইন হয়। ওখানে তোমার 15 মিনিট দাঁড়িয়ে তারপর তুমি প্যাকিং করে আনতে পারবে, তার আগে কিন্তু প্যাক করতে তুমি পারবে না। তুমি মানে ওরা যদি মজাও করতে ওদের সঙ্গে, হয়তো ওরা ওদেরকে ভয় দেখানোর জন্য ওরা নেমে যাওয়ার পর লিফটে নেমে এসছে, হতেই পারে, কিন্তু লাইনে তো দাঁড়িয়েই থাকবে, ফিরে আসতো। এক্স্যাক্টলি এটাই বলতে চাই, ফিরে আসতে পারবে না। ফিরে আসতে পারবে না, হাতে প্যাকেট। এক্স্যাক্টলি, তার মানে অনেকক্ষণ ওরা দাঁড়িয়ে ছিল দাঁড়িয়েছে। লাইনে। হ্যাঁ। তখন ওরা বলেছে যে কি রে তোরা এক্ষুনি ওপরে ছিলি? আমরা তো অনেকক্ষণ নেমেছি, এই তো আমাদের খাবার নেওয়া হয়ে গেছে, যা অনেক লাইন, এখন তোদের গিয়ে অনেক লাইন দাঁড়াতে হবে। ওরাও গিয়ে দেখলো হ্যাঁ মানে অ্যাজ ইউজুয়াল অনেকটাই লাইন। এবং তারপরেও যদি ধরো বন্ধুদের মধ্যে আমি মেনে নিলাম ইয়ার্কি করেছি, মজা করেছে, তো সেক্ষেত্রে 2 দিন বাদে 3 দিন বাদে 5 দিন বাদেও তো বলবে এই তোদেরকে সেদিন ভয় দেখিয়েছিলাম। ওরা কিন্তু স্টিল নাও ওটা ডিনাই করে যে না ওটা আমরা ছিলাম না। দিদি আপনি এখানে যে ঘটনাটা বললেন, অ্যাকচুয়ালি ইট ইজ টু মাচ ক্রিপি। মানে আমি জাস্ট ভাবছি যে এমন কাউকে আমরা দেখতে পাই অনেক সময় যারা হয়তো মানুষই না, যারা হয়তো ওই সময় ওখানে ছিলই না। এখানে মানে আপনি এই ঘটনাটার রেসপেক্টে আমার একটা কনসেপ্ট আসছে, বা কনসেপ্ট না, এটা মানে অনেক ক্ষেত্রে অনেক ঘটনায় শুনেছি। জিনিসটা হচ্ছে ডপেলগ্যাঙ্গার, যেটাকে আমরা এখানে বহুরূপী নামে চিনি, বা অনেকে হিন্দিতে ছেলাবা বলে। মানে এমন একটা এন্টিটি বা প্রেতাত্মা বা এমন কিছু একটা যে হয়তো আপনাকে মিমিক করছে। এখানে নিশি যে ডাক আছে সেটা হয়তো সাউন্ডটাকে মিমিক করে, বাট এরকম টাইপের জিনিসপত্রগুলো আপনার নিজের যে ফেস, নিজের যে পোশাক আবরণ, ওই জায়গাটা দেখো ইংরেজি ডপেলগ্যাঞ্জার যেটা, তার সঙ্গে মনে হয় আমাদের বাংলায় তুমি বললে বহুরূপী আর হিন্দির ছালাবার একটু বোধহয় ডিফারেন্স আছে আমার মনে হয়, যেটাকে আমরা বলি ভুলোভূত। হ্যাঁ, বহুরূপীটা কিন্তু অনেকটা সেই ধরনের, মানে ধরো আমরা ছোটবেলায় এরকম অনেক গল্প শুনেছি, রাস্তায় যাচ্ছে, যেতে যেতে দেখছে একটা কুকুর সামনে যাচ্ছে, কিছুটা দূর গিয়ে সেই কুকুরটা গরু হয়ে গেল, আবার খানিকটা দূর গিয়ে সেটা একটা অন্য কিছু হয়ে গেল আর কি। তো এই যে ব্যাপারটা, এবং ভুলো মানে মাঠের মধ্যে সমানে গোল গোল ঘুরে যাচ্ছে, রাস্তা চিনতে পারছে না, ঠিক আছে, এই যে ব্যাপারটা, এইটার সঙ্গে কিন্তু ডপেলগ্যাঞ্জারের একটা পার্থক্য আছে। হ্যাঁ, ছালাবা বোধহয় এইটা, যারা তোমাকে কোনোভাবে একটা ভুলিয়ে দিচ্ছে বা মিসগাইড করছে কোনোভাবে। কিন্তু ডপেলগ্যাঞ্জারের ক্ষেত্রে সব ক্ষেত্রে কিন্তু মিসগাইড করা নয়, তুমি এরকম ব্যাপারটা হয় যে তুমি যাচ্ছ, যেতে যেতে হঠাৎ ঠিক তোমার মতো দেখতে একজনকে দেখতে পেলে, এবং বাইরের লোক দেখে কোনটা সত্যি তুমি সেটা তারা বুঝতে পারছে না। এক্স্যাক্টলি। এই যে ব্যাপারটা, হ্যাঁ এগুলো তো এক একটা থিওরি, এগুলো অবশ্যই আমরা তো শুনেছি। ইভেন থিওরির সাথে সাথে প্র্যাকটিক্যাল লাইফেও অনেক ক্ষেত্রে এরকমটা হয়। মানে আমি জাপানের একটা কেস স্টাডিতে, মানে একটা জার্নাল বেরিয়েছিল, সেখানে ইউএসের একটা কেস স্টাডি রয়েছে, আমি ঘটনাটা একটু ছোট করে বলছি। মানে ইউএসের পার্টিকুলার কোন শহর সেটা আমার মনে পড়ছে না, কিন্তু ঘটনাটা এরকম যে এরকম
আপনার মতো সেম দেখতে, আইডেন্টিক্যাল টুইন্সের মতো হয়ে গেছে, যেহেতু আপনার সাথে জন্মায়নি, বাট আপনার মতো কেউ একটা রয়েছে, আর সে বিভিন্ন জায়গাতে গিয়ে বিভিন্ন ধরনের ক্রাইমস করছে। বাট এদের একটাই প্রবলেম, সেটা হচ্ছে এরা ডেট অ্যান্ড টাইম বলতে পারতো না, বা কোন বার কি এই ইনফরমেশনগুলো দিতে পারতো না। এফবিআইতে একটা কল এসেছিল যে, মানে বলতে গিয়ে গায়ে কাটা দিচ্ছে, এফবিআইতে কল করেছে, কল করে বলছে আই এম ইন ডেঞ্জার, আমাকে বাঁচান। বাংলায় বলছিল না, ইংলিশে বলছিল, আমি ট্রান্সলেট করে বলছি, আমাকে বাঁচান, হেল্প মি হেল্প মি হেল্প মি। আর ছেলেটার নাম ছিল চার্লি। তো এফবিআই 911 কল করেছে, তারপর ওখান থেকে যে এজেন্ট আছে সে কথা বলছিল। কথা বলতে বলতে জিজ্ঞেস করে, যেরকম জিজ্ঞেস করে যে আপনি কোথায় রয়েছেন, কোথায় রয়েছো, কিপ কাম, একটু কাম ডাউন হও, জোরে কথা বলো না, কি ডেঞ্জার হয়েছে, সে সব কিছু আস্তে আস্তে বলছিল, ঠিক আছে। এবার বলতে 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 911 ওই এজেন্ট জিজ্ঞেস করে, আচ্ছা তোমাদের ওখানে কটা বাজে, টাইম কটা তোমাদের ওখানে? অ্যান্ড ওখান থেকে রিপ্লাই এসেছে 3:21 সামথিং রাতের AM। বাট এই জিনিসটা শোনার পর ওই এজেন্ট আস্তে আস্তে বলে, আমি তোমার কোনো হেল্প করতে পারবো না, আমি ফোনটা রাখছি। তো ভয়েসটা না হেল্প মি পুরো ওলট পালট হয়ে যাচ্ছে, পুরো একটা রেডিও সিগন্যালিং এর মতো, যেরকম রেডিও একটা কর্কশ গলা যেরকম হয় সেরকম হতে 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 ফোনটা কেটে যায়। ওই এজেন্ট পাশের একটা এজেন্টকে তারপরে বলছে, এরা আস্তে আস্তে টাইমটাও বলতে শুরু করে দিয়েছে। আগে কি হতো, এরকম ঘটনা অনেক হয়। একটা পার্টিকুলার সময় এই জিনিসটার খুব টেন্ডেন্সি দেখা গেছিল। মানে ডপেলগ্যাঙ্গারের এই ব্যাপারটা কি, নর্মালি কি হতো যে আপনার কাছে একটা কল এলো, আপনি 911 এজেন্ট, আপনি রেস্কিউ করতে আপনার টিমকে পাঠালেন, দুজন গেল অফিসার, তারা আস্তে আস্তে নিখোঁজ হতে শুরু করলো। এরকম তো একটা ব্যাপার এরকম চাউর হয়ে গেছিলো যে ইট উইল বি আ ডপেলগ্যাঙ্গার বা এরকম টাইপের কিছু। আর অনেক ক্ষেত্রে অনেকে এটাও ক্লেম করেন, আমি রেডিটে এটা পড়েছিলাম, যে অফিসার ওখানে গেছে, অফিসারটা গিয়ে আইডেন্টিক্যাল টুইন্সের মতো দুটো মানুষকে পাশাপাশি দেখেছে। একজন হয়তো মানে রক্তাক্ত হয়ে পড়ে আছে, তার সামনেই তার রূপের একজন দাঁড়িয়ে আছে। তো এদের একটাই যেটা গ্লিচ ছিল, ডেট অ্যান্ড টাইম প্রপারলি বলতে পারতো না। বাট এই ঘটনাতে কি হয় যে এরা ডেটটাকে টাইমটাকে প্রপারলি বলতে পারছিল, মানে এরা নিজেদের ইভলভ করছিল, যেরকম AI হয়। তো সেই ক্ষেত্রে সে ফোনটা রেখে দেয়, অ্যান্ড তারপরে এরকম টাইপের একটা ব্যাপার চাউর হয় যে এরকম টাইপের যখন কোনো অ্যানোনিমাস কলস আসবে, বিভিন্ন জিনিসকে দেখে শুনে কোশ্চেন করে, ক্রস কোশ্চেন করে তারপরই হেল্পের জন্য পাঠানো হতো। এটা 1980s কেস ছিল ওই পার্টিকুলার টাইমটাতে। আর আপনি এটা জানেন যে ইউএসএতে এরকম একটা ব্যাপার রয়েছে, একটা পুরো ব্রাঞ্চ রয়েছে যেটা পুরো সাইকিকদের নিয়ে তৈরি, যেটা একটা পুরো ব্ল্যাক ম্যাজিক প্র্যাকটিশনার, সাইকিক, এরকম মানুষদের নিয়ে একটা ব্রাঞ্চ তৈরি। না, আমার জানা ছিল না। যারা কি করে, কোনো ক্রাইমে যদি কোনো এভিডেন্স না পাওয়া যায় বা সেরকম সিগনিফিকেন্ট এভিডেন্স না পাওয়া যায়, তারা এই সাইকিকদের হেল্প নেয় যাতে তারা ক্রাইমটাকে সলভ করতে কিন্তু পারে। সেটা কি কোর্টে গ্রাহ্য? কোর্টে গ্রাহ্য না, বাট একটা কিছু জেনে নিল, জেনে নেওয়ার পর কি হয়, সেটা লিড দিয়ে একটা রাস্তা পাওয়া গেল, তারপর সেখানে আস্তে আস্তে ডটস মেলাতে 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 কেসটাকে সলভ করা হয়। আচ্ছা, মানে আপনি আপনার মেয়ের এই যে ঘটনাটা বললেন, সেই ঘটনাটার জন্য আমার এত কিছু মাথায় এলো। মানে আমার মেয়ের কাছেই শোনা আর কি, ওদের হস্টেলে নয়, ওদের ব্লকে না, ওদের হস্টেলের ঠিক পিছনে আরেকটা ব্লক আছে, ওই ব্লকটা নাকি হন্টেড বলে খ্যাত, মানে কুখ্যাত বিখ্যাত যাই বলো। তো ওই ব্লকটায় নাকি একটি মেয়ে অনেক আগে একটা কোনো দুর্ঘটনা ঘটিয়েছিল নিজের সঙ্গে, তো তারপর থেকে ওই ব্লকটা হন্টেড বলে নিজেকে শেষ করে দিয়েছে। হ্যাঁ, একদম। তো হস্টেলে এই ধরনের ঘটনা ঘটেই থাকে। হ্যাঁ, মানে আপনি বলা উচিত না, অনেক টপ টপ ইনস্টিটিউশনে এত স্টুডেন্টস, এত প্রেশার তাদের মধ্যে, অনেকেই এরকম টাইপের পথ বেছে নেয় যেগুলো। তারপরে মানে অনেকে তো শুধু যে পড়াশোনার জন্য বা পড়াশোনার প্রেশার কি বাড়ির প্রেশার সেটা নয়, তারা অনেক সময় এমন রাস্তায় চলে যায় যেখান থেকে আর ফেরার পথ থাকে না। কিরকম রাস্তার কথা বলছেন আপনি? দেখো, যে কোনো যেগুলো ধরো ইউনিভার্সিটি টাউন, সেগুলোতে তোমার সামনে দুটো পথ খোলা থাকবে। এক, তুমি পড়াশোনা করো, পড়াশোনা করে নিজের ফিউচার বানাও, সবাই ইনিশিয়ালি সেটা করতেই যায়, কিন্তু ওই সব জায়গাতেও প্রচুর হাতছানি থাকে, জানো তো।
ড্রাগস বা এটসেট্রা, নেশার বিভিন্ন রকম হাতছানি, তুমি এনজয় করো লাইফ তোমার। এবার যাদের কাছে পয়সার কোনো অভাব নেই তারা অনেকেই কিন্তু ভুল করে সে পথে যায়, কিন্তু একটা সময় গিয়ে না সেখান থেকে আর ফেরার পথটা খুঁজে পায় না। তো এক্স্যাক্টলি। এরকম ঘটনাও ঘটে আর কি। মানে একটা সময় গিয়ে ওরা ফিল করে যে বাবা মা যে স্বপ্নটা দেখে আমাকে পাঠিয়েছিল সেটার আমি সিকিভাগও পূর্ণ করতে পারিনি, তো তখন হয়তো নিজেদের মধ্যে কোনো একটা গিল্ট ফিলিং থেকে এসব করে। আমি জানি না, মানে মানুষ যখন আত্মহত্যা করে তখন সে কি ভাবে এটা বোধহয় আমাদের কারোর পক্ষেই জানা সম্ভব না, কিন্তু কোন স্যাচুরেশন পয়েন্টে পৌঁছে গেলে তবে মানুষ এই জায়গাটায়, মানে জীবন সম্পর্কে কোন একটা পয়েন্টে পৌঁছলে তবে মানুষ এত বড় সিদ্ধান্ত নিতে পারে। দিদি, আপনি নিজে একজন টিচার, একজন শিক্ষিকা। আপনি রাজ্যের অবস্থা দেখছেন, রাজ্যের কি অবস্থা। শিক্ষা ব্যবস্থা কি কোনোভাবে ভেঙে পড়েছে বলে মনে হয় আপনার? বা যে দেখো, ভেঙে পড়েছে শব্দটা আমি ব্যবহার করব না, তবে হ্যাঁ, আমি আজকে 20 বছর আমি আছি শিক্ষকতায়, মানে ইনস্টিটিউশনাল শিক্ষকতা বলছি, তার আগেও আমি টিউশন করতাম, সেটা আমি ছেড়ে দিলাম। এই 20 বছরে আমি শিক্ষা জগৎটাকে না অনেক পাল্টে যেতে দেখেছি। কিরকম? একটা সময়ে মানে আমাদের তো মেয়েদের স্কুল, একটা সময় মেয়েরা টিচাররা বকলে শাসন করলে সেটা খুব গ্ল্যাডলি নিত। হ্যাঁ, ওরা কি খুব খুশি হতো না তা না, গ্ল্যাডলি নেওয়া মানে হচ্ছে হ্যাঁ ম্যাম আমাকে বকছেন, তখন দিদি বলতো, দিদি অনেক বেশি আন্তরিক ছিল ডাকটা। এখন কোথায় দিদি হারিয়ে গেছে, এখন সবাই ম্যাম। তো দিদি আমাকে বকছেন নিশ্চয়ই আমার ভালোর জন্য, এটা একটা মেয়েদের মধ্যে থাকতো। মেয়েদের মধ্যে জেদ, তর্ক করার প্রবণতা এগুলো অনেক কম ছিল, অনেক কম ছিল। ওদের কিছু বলার থাকলে আমাদেরকে যে বলতো সেটাও কিন্তু অনেক পোলাইটলি, দিদি আপনি আমাকে এরকম বললেন, আমার কিন্তু দোষটা ছিল না। হতে পারে সব ক্ষেত্রে কি আমরা টিচাররা ঠিক হই না, কখনো হয়তো ভুল করে বকলাম কাউকে, তার যে বলার কায়দাটা এখন বিশ্বাস করতে পারবে না, মানে সেটাকে বোধহয় আকাশ আর পাতাল বললেও কম বলা হয়। হ্যাঁ, সবাই নয়, অবশ্যই সবাই নয়, এখনও মেয়েরা আছে যারা আমাদেরকে ভীষণ ভালোবাসে, আমরা বকলে আমাদের কথা শুনে, কিন্তু এই যে না শোনা, কথা না শোনা বা তার একটা মানে একটা কি বলবো, একটা প্রচণ্ড তেড়ে উত্তর দেওয়া বা আপনাকে গ্রাহ্য করি না, এই যে একটা অ্যাটিটিউড, এটা যে কি পরিমাণ বেড়ে গেছে কৌস্তব, তুমি চিন্তা করতে পারবে না। এবং ওদের মধ্যে একটা জিনিস আমি খুব দেখি, যে পড়াশোনাটা হচ্ছে সেকেন্ডারি। আচ্ছা। পড়াশোনা, সত্যি বলতে আজকে যদি টাকা পাওয়ার এই যে বিভিন্ন প্রকল্প, এই টাকা ব্যাংকে ঢোকার বিষয়টা না আসতো, তাহলে এরা কতটা পড়াশোনা করতো বা স্কুলগুলোতে আসতো, খুব সন্দেহ আছে। মানে আপনি বলছেন যে গভর্নমেন্টের যে স্কিমস চলে, যার জন্য অনেকে সুবিধা পান, সেই সুবিধার জন্য অনেকে স্কুলে আসছেন। একদম। ওকে, ওকে। জানি না শুনতে ভালো লাগছে না খারাপ লাগছে, কারণ এটা একদিকে ভালো, কারণ স্কুলে আসছে তারা। স্কিমগুলো তো করাই তার জন্য না, যে যাতে ছেলে মেয়েদের স্কুলে আনা যায়, ড্রপ আউট বন্ধ করা যায়, আটকানো যায়। পুরোপুরি আটকানো যাচ্ছে সেটা আমি বলতে পারছি না, কিন্তু হ্যাঁ আগের থেকে অনেকটাই হয়েছে। কিন্তু ছেলে মেয়েদের মধ্যে আবার ওই ব্যাপারটা চলে এসেছে যে ওই টাকাটার জন্যই আমার স্কুলে আসা। প্লাস আরেকটা জিনিস তোমায় বলবো, যে গভীরতা, যেটাকে আমরা ডেপথ বলি, যেটার জন্য মানে পড়াশোনা করা এবং পড়াশোনার ফলে আমরা যে জিনিসটা আশা করি মানুষের মধ্যে, সেই ডেপথটার ভীষণ অভাব, জানো তো, ভীষণ অভাব ডেপথের। আমাদের যে সিলেবাসগুলো আছে, আমরা পড়াতে যাই যখন, আপনি কি সাবজেক্ট আমি পড়ান? বাংলা পড়াই। আচ্ছা আচ্ছা আচ্ছা। আমি যখন পড়াচ্ছি তখন ওদেরকে পড়াতে গিয়ে আগে মেয়েদেরকে, আমার একটা স্বভাব আছে, মানে যেটা ওদের প্রয়োজন নেই আমি সেটাও বলি। আচ্ছা। ধরো একটা কিছু পড়াতে গেলাম, এখন যেমন ক্লাস 11-এ ওই ভাব সম্মিলনের ওপরে একটা পদ আর কি আছে, বৈষ্ণব পদাবলী, তো ওটাই না পড়ানোর স্কোপ বিশাল। মানে আমি দেখে খুব খুশি হয়েছিলাম প্রথমে যে কি ভালো বলা যাবে, মানে পুরো বৈষ্ণব পদাবলী, বিভিন্ন রসের যে ভাগ, সমস্ত কিছু বলা যাবে। তারপরেই ভাবলাম কাদের বলবো, অ্যাকসেপ্ট করার মতো কেউ নেই, সেরকম মনে হলো। মুখগুলোর দিকে তাকালে মনে হয় কি পুরো ব্ল্যাঙ্ক,
মানে আমি কোনো একটা হিব্রু বা উর্দু কিছু একটা বলছি যে ভাষাটা ওরা জানে না। Okay. এই ব্ল্যাঙ্ক মুখগুলোর দিকে তাকালে ভীষণ হতাশ লাগে, ভীষণ হতাশ লাগে। যে আমি দেখো একটা জিনিস অ্যাজ এ টিচার, অ্যাজ এ মাদার, আমি তোমাকে একটা জিনিস বলতে পারি, পড়াশোনার কোনো বিকল্প আজ অবধি হয়নি, মানে Definitely. হবেও না আর কখনো। Definitely. পড়াশোনার বিকল্প হয় না। আপনি যে কোনো অ্যাসপেক্টে যান দিদি, ঠিক আছে, মানে সেখানে আপনার পড়াশুনো থাকতেই হবে। ধরুন আমরা ইউটিউব করি বা কন্টেন্ট ক্রিয়েটর, আমরা এটার পেছনেও পড়াশুনো রয়েছে। মানে এরকমটা না যে পড়াশুনো ছেড়ে এসে আমরা এই ফিল্ডে এসেছি বা ইউটিউব করছি বা কিছু। এই জিনিসটা যেন তো ছেলে মেয়েদের বোঝানো যায় না। এখন যে বাচ্চা বাচ্চা ছেলে মেয়েরা, ওরা তোমাদেরকে দেখে ইউটিউবার এত টাকা রোজগার করছে, এই করছে, এইটুকু দেখে, কিন্তু ওটার পিছনের পরিশ্রমটা ওরা দেখে না। মানে এটা খুব স্বাভাবিক যে লোকে সাফল্য দেখে, সাফল্যের পিছনের পরিশ্রম আর কজন দেখতে যায়। কিন্তু আমি যখন খুব সিরিয়াসলি ভাববো যে এটাই আমার প্রফেশন হতে চলেছে, তখন তো আমাকে বুঝতে হবে যে আমার এই প্রফেশনটা নিতে গেলে আমাকে কতটা পড়তে হবে বা কতটা আমাকে নিজেকে সমৃদ্ধ রাখতে হবে। ওরা ফেসবুকে 4টে রিল বানায় এবং সেই রিলগুলোও দেখে না, সত্যি কথা বলতে যারা, মানে আমি কাউকে ছোট না করে বলছি, যারা একটু, যাদের মধ্যে গভীরতা আছে, তারা সেই রিলগুলো দেখতে পছন্দ করবে না। কারণ ওদের যে মুখের ভঙ্গি বা যে ধরনের রিল বানাচ্ছে, ওকে ওকে, আমি খুব হতাশ কৌস্তব। এটা কি আজকাল খুব মনে হয় যে এই ছেলেমেয়েরা যখন বড় হবে, এই পৃথিবীটা, বা আমি পৃথিবী ছেড়ে দিলাম, এই সমাজটা, আমাদের এই ছোট সমাজেই আমি আছি, এই ছোট সমাজটাই, মানে পৃথিবী থেকে, দেশ থেকে আমি আমাদের পশ্চিমবঙ্গে ঢুকে পড়ছি। এই পুরো সমাজ ব্যবস্থাটা যখন এই জেনারেশনটার হাতে যাবে, যখন এরা সব কিছুর মাথায় বসবে, তখন এই সমাজটার কি হবে? আমি একটু ডিটেলসে যাচ্ছি এই বিষয়ে, কারণ এটা খুবই ইম্পর্ট্যান্ট একটা ব্যাপার। এই যে চেঞ্জেসটা, এটা কিসের জন্য হয়েছে বলে মনে হচ্ছে? জেনারেশন গ্যাপ কি শুরু? কারণ এখনও অনেক ছেলে মেয়ে খুব ভালোভাবে পড়াশুনো করছেন, নিট, আইআইটি, AIEEE সব কিছু ক্র্যাক করছে। অনেকে সাহিত্যের ফিল্ডে অসাধারণ কাজ করছেন, আপনাদের ফিল্ডে ভালো কাজ করছেন। অনেকে, মানে ইভেন আপনার মেয়ে, আপনি বলছিলেন যে মাস কম অ্যান্ড কমিউনিকেশনে আছে, পড়াশুনো, এই মানে এই প্রত্যেকটা জিনিসই পড়াশুনো বেসিক্যালি। যে ফিল্ম বানাচ্ছে তাকেও পড়াশোনা করতে হচ্ছে, তারপরে সে ফিল্মটা বানাতে পারছে। নলেজ না থাকলে সেটা অনেক পসিবল অনেক না। বেশি পড়তে হয়। এক্স্যাক্টলি। তো এটা কি মানে এখনের জেনারেশনেও তো এই ব্যাপারটা চলছে? ওভারঅল সবার মধ্যেই কি এই টেন্ডেন্সিটা রয়েছে যেটা আপনি একটু আগে বললেন? না, আমি তো তোমাকে আগেই বললাম যে আমাদের মেয়েদের মধ্যে সবাই সেম তা নয়, কিন্তু আগে যদি একটা পুরো ক্লাসে যদি 50টা মেয়ে থাকে, 10টা মেয়ে চিরকালই পড়াশোনা করতো না, ব্যাক বেঞ্চার যারা, হ্যাঁ, চিরকালই পড়াশোনা করতো না। ওরম 10টা মেয়ে আমরা সবসময় পেয়েছি। 40টা করতো, এখন 10টা করে। 40টা করে না। আর তুমি যে প্রশ্নটা করলে যে এটার কারণটা কি, দেখো এক্স্যাক্ট কারণ বলা আমার পক্ষে সম্ভব না, বা এটা হয়তো এতটা ব্যাখ্যা করার মতো প্ল্যাটফর্ম মানে নয়ও। আমার কিন্তু একটা জিনিস মনে হয়েছে, বাবা মার নজরদারিটা ভীষণ জরুরি। যেটা কমে যাচ্ছে আস্তে আস্তে। কমছে, অন্তত একটা শ্রেণীতে কমছে। এখানে একটা জিনিস একটু বলছি, মানে আমি নিজেও সরকারি স্কুল থেকে পড়াশোনা করেছি, হিন্দু স্কুলে পড়তাম। আমাদের সময় বা আপনাদের এখনকার সময় যদি আমি কনসিডার করি, আমাদের সময় একজন শিক্ষক হয়তো 50 জন বা 100 জন স্টুডেন্টকে দেখছিলেন, মানে 100 জন স্টুডেন্টের পেছনে একজন করে টিচার ছিলেন। এখন তো রিক্রুটমেন্টের ব্যাপার আপনি জানেনই, তো সেই ক্ষেত্রে অনেক সংখ্যক ছাত্রছাত্রীকে একজন সিঙ্গেল টিচারকে সামলাতে হচ্ছে, যেখানে আগে 100 জনকে সামলাতেন, এখন হয়তো 200-250 জনকে সামলান। তো সবার ওপর তো নজর তো সিমিলারলি দেওয়া যায় না বা গাইড করা যায় না। এটা কি কারণ হতে পারে এই অবক্ষয়ের যে ব্যাপারের কথা তুমি বলছিলেন? যেটা বললে সেটা কারণ হিসেবে ধরা যেতেই পারতো, কিন্তু যায় না একটা কারণে। তার কারণ হচ্ছে আগে আমাদের স্টুডেন্টও অনেক বেশি ছিল।
হ্যাঁ, টিচার বেশি ছিল, স্টুডেন্টও বেশি ছিল। এখন কিছু কিছু স্কুলে এখনও আছে অনেক স্টুডেন্ট, যেমন আমার স্কুলেই আছে যথেষ্ট স্টুডেন্ট, কিন্তু বেশিরভাগ স্কুলে তো স্টুডেন্টের অভাব, তাই না? ছাত্রছাত্রীর অভাবে ধুঁকছে, মাঝে মাঝেই আমরা খবরের কাগজে হেডলাইন দেখতে পাই, অমুক স্কুল ছাত্রছাত্রীর অভাবে ধুঁকছে। অনেক বড় বড় স্কুল, একটা সময় প্রচুর নামজাদা স্কুল, আর ছাত্রছাত্রীর অভাবে বন্ধ হয়ে যাচ্ছে স্কুল, হচ্ছে, আমরা দেখছি। তাহলে সেক্ষেত্রে আমরা কি করে এই কথাটা বলবো যে সবাইকে আমরা সমানভাবে দেখতে পারি না? আর সমানভাবে দেখার কথাটাও আমি বলছি কৌস্তব, এই সমানভাবে দেখাটাও কিন্তু আমাদের সময়ও যে খুব হতো যে টিচার প্রত্যেকটা স্টুডেন্টের কাছে চলে গিয়ে দেখাতেন না, আমরা টিচারের কাছে যেতাম। হ্যাঁ ম্যাম এটা দিদি দিদি এটা করেছি একটু দেখে দেবেন, দিদি কিন্তু দেখে দিতেন, আজও দেন, কিন্তু স্টুডেন্টরা আসে না। আমরা প্রত্যেকজন টিচার আমরা স্টুডেন্টদেরকে বলি পড়ানোর পরে যদি কিছু বোঝার থাকে আমাদের কাছে আয়, একজন এলো কি এলো না, মানে না আসার সংখ্যাই বেশি। আপনি একটা কথা বললেন যে আগে 10 জন পড়াশোনা করতো না, 40 জন করতো, এখন রেশিওটা পাল্টে গেছে। তো আপনি একটা জায়গাতে দিদি যেটা বললেন সেটা হচ্ছে এরাই হয়তো ইন ফিউচার আমাদের পপুলেশনের মধ্যেই থাকবে, তাদের হাতে বিভিন্ন ডিপার্টমেন্টস থাকবে, পাওয়ার্স থাকবে। তো আমরা কি টোটালি অবক্ষয়ের দিকে যাচ্ছি অ্যাজ আ সোসাইটি? আমি সন্দেহ আছে, আমার তো নেই। মানে অ্যাটলিস্ট এটাকে তুমি বলতেই পারো যে হ্যাঁ এই মহিলা বুড়ো হয়ে গেছে, সেই বুড়োরা যেরকম করে না যে আমাদের কালটাই ভালো ছিল এখন সবই খারাপ, কিন্তু যার দেখার মতো দৃষ্টি আছে তারা সবাই হয়তো আমার সঙ্গে একমত হবেন যে খারাপ ভালো শেডস সব সময় ছিল। সবাই ভালো ছিল একদম নয়, কিন্তু খারাপের মধ্যেও না একটা লেভেল ছিল, এখন আর সেই লেভেলটা আমি দেখতে পাচ্ছি না। আমি আপনার সাথে এই বিষয়টা নিয়ে আলোচনা করছিলাম। দেখুন, আপনি একজন লেখিকা, একজন শিক্ষিকা, বিভিন্ন অ্যাসপেক্ট থাকে মানুষের মধ্যে। আপনার থেকে যেমন একটা পার্টিকুলার কিছু হন্টিং এক্সপিরিয়েন্স শুনলাম, জানলাম, তার অ্যাসপেক্ট জানলাম, আমিও কিছু বললাম। আপনার এই দিকটা জানার আমার নিজের খুব ইচ্ছা ছিল যে আপনি দুটো সাইডই দেখেছেন, যে আপনি এন্টারটেনমেন্টের একটা ফিল্ড, সেখানে আপনার লেখা বেরিয়েছে, সিনেমা হচ্ছে আপনার লেখা দিয়ে, আপনি, আমরা এটাকে গ্ল্যামার ওয়ার্ল্ড বলতে পারি, সেই গ্ল্যামার ওয়ার্ল্ডের খুব কাছাকাছি যুক্ত আপনি। আপনি আবার একজন শিক্ষিকা, যেখানে আপনি সমাজের একদম রিয়েলিটিটা দেখতে পাচ্ছেন, কারণ এই ছাত্রছাত্রীরাই আস্তে আস্তে বড় হবে, তারাই বিভিন্ন জায়গায় থাকবে। একটাই জায়গা যে সমাজ অবক্ষয়ের দিকে হয়তো যাচ্ছে, আমারও মনে হয় মাঝে মধ্যে। এর মধ্যে আশার আলো কি দেখতে পাচ্ছেন? আশার আলো যদি বলো তাহলে এখনো ছেলেমেয়েরা বই পড়ছে, এটা একটা আশার আলো। মানে ওই যে বললাম সবাই তো কখনোই নয়, কিন্তু বইমেলায় এত এত বই কিনছে যে তার একটা বড় পার্ট হচ্ছে অল্প বয়সী ছেলে মেয়ে। তারা হয়তো আইটি সেক্টরে চাকরি করে বা অন্য কোনো চাকরি করছে, কিন্তু তারা চাকরি করে মানে অফিস থেকে ফেরার পথে বইমেলা আসছে, এবং শুধু কিন্তু এগরোল খেতে নয়, হ্যাঁ, নইলে এত এত বই বিক্রি হতো না। এটা অবশ্যই একটা আশার আলো। মানে আমাদের না লেখকদের একটা খুব দায়িত্বের জায়গা আছে এটা, হ্যাঁ, যে পাঠক যাতে বইমুখী থাকে, তাকে বইমুখী রাখার জন্য। পাঠক বইমুখী মানে পাঠককে বইমুখী রাখতে গেলে অনেক ভালো ভালো লেখা আসতে হবে। মানে যারা হয়তো অনেক ব্যাপার থাকে না যে অনেকে, ধরো আমি লিখি, আমি আমার ঘরের এক কোণে বসে লিখি, আমি ভীষণ ভালো লিখি, কিন্তু আমার লেখাটা পৌঁছবে কি করে মানুষের কাছে? সেই মাঝখানে কিন্তু কিছু জিনিস চলে আসছে আজকাল। যেমন বহু পাবলিশার এরকম আছেন যারা কিনা এরকম নতুন লেখকদের লেখা ছাপাবো বলে বেশ একটা মোটা অঙ্কের টাকা দাবি করেন। তো এইটা যদি হয় সেক্ষেত্রে এরা কিন্তু আর দ্বিতীয়বার আসবে না, মানে ওই অ্যাপ্রোচটা নিয়ে যে আমার লেখা ছাপা হোক মানুষ পড়বে। কি করে?
মানুষ নিজের ঘরের টাকা দিয়ে ছাপাবে, এটা সবার পক্ষে সম্ভব হয় না। যদিও আমি কিন্তু কৌস্তব, এখানে আমি একটা কথা বলবো, যে এই টাকা দিয়ে ছাপানোর ব্যাপারটা আমি কিন্তু পুরোপুরি খারাপ বলে মনে করি না। এটা আমি একটু আগে তোমাকে বলছিলাম কথাটা, যে দেখো কেউ আমাকে চেনে না, পাবলিশারও আমাকে চেনে না, রিডাররাও আমাকে চেনে না, তাহলে পাবলিশার কি করে আমার লেখার উপর ভরসা করে তার এতগুলো টাকা ইনভেস্ট করে দেবেন? সেক্ষেত্রে তিনি যদি আমার কাছ থেকে একটা সামান্য অ্যামাউন্ট নেন, সেখানে কিন্তু আমি কোনো খারাপ কিছু দেখছি না। হ্যাঁ, তোমারও কিছু রিস্ক থাকলো, আমারও কিছু রিস্ক থাকলো, হ্যাঁ, কিন্তু এরকম প্রচুর পাবলিশার ইদানিং অনেক ভুইফোড় পাবলিশার আসছেন, যারা কিনা টাকা তো নিচ্ছেন, কিন্তু যে অ্যামাউন্টটা নিচ্ছেন সেই অ্যামাউন্টে যতগুলো বই ছাপানোর কথা তারা বলছেন ততগুলো বই কিন্তু ছাপছে না। ওকে। এবং তার সঙ্গে লেখককে অনেকগুলো শর্ত দিয়ে দিচ্ছে। টার্মস অ্যান্ড কন্ডিশনস। টার্মস অ্যান্ড কন্ডিশনস সব জায়গাতেই থাকে, কিন্তু সেই কন্ডিশনটা কি হবে? যে আমাকেই 20টা বই কিনে নিতে হবে, আমার বই আমিই কিনে নেব 20টা বই, তারপরে বিক্রি করে বেড়াবো লোকের কাছে। এটা কি কোনো সম্মানজনক একটা কন্ডিশন হলো? হলো না তো। আমার তো ভার্সাই সন্ধির কথা মনে পড়ে যাচ্ছে, জার্মানিকে তাই, অ্যাকচুয়ালি তাই রাখা হয়েছিল। এবং তাতে কি হচ্ছে, আমি যে 20 জনকে বইটা বিক্রি তো করতে পারবো না, ম্যাক্সিমামই আমি দিয়ে দিই পড়তে, এই দেখ আমার বই বেরিয়েছে পড়িস, সেই 20 জনের কাছে পৌঁছলো বইটা। বিশ্বাস করো কৌস্তব, ম্যাক্সিমাম যারা এই জিনিসগুলো করে তারা কিন্তু বলবে 100 কপি ছাপাচ্ছি, ছাপবে কিন্তু ওই 20টাই, বাকিটা পকেটে। বাকিটা পকেটে। তো এই যদি বিষয়গুলো হয় তাহলে ভালো লেখক আসবে কি করে, আর ভালো লেখকের লেখা পড়ার জন্য পাঠক কি করে বই কিনবে? কিছু কয়েকজনের লেখা পড়তে পড়তে একটা তো একঘেয়েমিও আসে, স্যাচুরেশন পয়েন্ট আসে। তো সেখানে এক নতুন লেখক আসুক, এর জন্য তো আমাকে একটা রাস্তা খুলে দিতে হবে। তার জন্য অনেক কিছু ভাবা যেতে পারে, কিছু কম্পিটিশন ভাবা যেতে পারে, যেখান থেকে উঠে এলে পরে কম্পিটিশন টাফ হোক না, টাফেস্ট হোক, সেখান থেকে যে উঠে আসবে তার লেখা তুমি ছাপো। এইভাবে তো তাদেরকে তুলে আনতে হবে না? তো পাঠককে বইমুখী করার জন্য আমাদেরকে এই প্রচেষ্টাগুলো চালিয়ে যেতে হবে। আর মানুষ যত বই পড়বে তার মধ্যে যে গভীরতাটার কথা আমি বলছিলাম, যেটা এখন হারিয়ে যেতে বসেছে, সেই গভীরতাটা কিন্তু আবার ফিরে আসবে একমাত্র যদি বই পড়ে মানুষ। মানে আপনি যখন আমাদের স্কুলে অনেক সময় বই মেলা হয়, ওই ছোটখাটো আমাদের সময়ও হতো, একটা রুমকে পুরো একদম সে বই দিয়ে সাজিয়ে কোনো একটা বাইরের সংস্থা এসে বই মেলা, সেখানে মেয়েরা যায় মেহেন্দি পড়ার বই কিনতে। সেখানে কিন্তু আরো প্রচুর বই আছে, কিন্তু তারা কিনছে কি? মেহেন্দি পড়ার বই। ওকে। তো এই জিনিসগুলো দেখলে না খুব কষ্ট হয়। মানে আপনি যখন বই পড়ছেন তখন একটা অ্যাসপেক্ট এটাই যে আপনি লেখকের পার্সপেক্টিভটা বুঝতে পারছেন। এবার সেই ক্ষেত্রে আপনি একটা মানুষের পার্সপেক্টিভ যখন বুঝতে পারছেন, আপনার মধ্যেও ভাবনা চিন্তা আসবে, ডেভেলপমেন্ট আসবে, তো সেই ক্ষেত্রে আপনি ওয়াইডার অ্যাসপেক্টে ভাবতে পারবেন। কিন্তু সেটা এই কাজটাই তো করে এসেছে এতদিন বই। বই তো এই কাজটাই করে এসেছে। বই কি? বইতে যে লেখাগুলো থাকে, গল্প হোক, উপন্যাস হোক, কবিতা হোক, সেটা তো সমাজের দর্পণ। আমাদের সমাজে আমরা যা কিছু দেখি, লেখকের মনোজগৎ কিন্তু তৈরি হয় সমাজ থেকে। আমি যা যা দেখছি, আমি যা যা পড়েছি, আমি যা যা ফিল করছি, সেটাই আমার লেখার মধ্যে দিয়ে প্রকাশিত হবে। আমি তোমাকে খুব দায়িত্ব নিয়ে বলছি কৌস্তব, আমি ভূতের গল্প কি গোয়েন্দা গল্প লিখি বলে তার মধ্যে সমাজ নেই, তার মধ্যে বাস্তবতা নেই, সেটা কিন্তু নয়। এক্স্যাক্টলি, ডেফিনেটলি থাকবে। ভূত তুমি অবিশ্বাস করতেই পারো, হতে পারে তোমার ভূতে বিশ্বাস নেই, কিন্তু ওই ভূতের গল্পটা এস্টাবলিশ করার জন্য আমি যে সমাজটা বা যে পরিবেশটা তৈরি করছি সেটা কিন্তু সত্যি। এক্স্যাক্টলি, তাই না? হ্যাঁ। আমরা বা মানুষের সাইকোলজি, আমি একটা মানুষ যে কিনা সমাজের একদম নিচু স্তর থেকে উপর স্তর পর্যন্ত আমি দেখতে পাই। এই যে তুমি একটু আগে বলছিলে আমি একদিকে লেখক আরেকদিকে টিচার,
এবং টিচার হওয়ার জন্য এবং একটা সরকারি স্কুলের টিচার হওয়ার জন্য তোমাদেরকে এটা বলে দিতে হবে না যে আমাদের স্কুলে সব রকম সমাজের সব স্তর থেকে মানুষ আসে। একটু যারা খেটে খাওয়া মানুষ তাদের ছেলেমেয়েরা বোধহয় বেশি আসে। তো সেই স্তরটাকে আমি দেখতে পাচ্ছি। আবার আমার মুভির টিজার লঞ্চে গিয়ে সেখানে আমি বড় বড়, মানে তুমি যেটাকে বললে গ্ল্যামার ওয়ার্ল্ড, সেই গ্ল্যামার ওয়ার্ল্ডের হাস্তিদের দেখতে পাচ্ছি। তো আমি নিচ থেকে উপর পুরোটা দেখতে পাচ্ছি কিন্তু। সুতরাং এটা তো খুব মানে নর্মাল যে আমি যতটা ভালো দেখতে পাবো বা আমার মতো জায়গায় যারা আছে তারা যতটা বুঝতে পারবেন ততটা কিন্তু সাধারণ মানুষ চট করে বুঝতে পারবেন না। তো আমার এই এক্সপিরিয়েন্সগুলো তো আমার লেখার মধ্যে আসবেই, সেটা ভূতের গল্প হোক, গোয়েন্দা গল্প হোক, কি সামাজিক গল্প হোক। সামাজিক গল্প, সামাজিক উপন্যাস, আমি গল্প আছে কিছু, লোকজন পড়েছে বলে মনে হয় না, মানে কোনো প্রকাশিত রচনা নয়, হয়তো ফেসবুক পেজ টেজে 2-4 বার লিখেছি। তো সামাজিক গল্পও আছে, তো সেসব জায়গায় তো এগুলোই ফুটে উঠেছে। এক্স্যাক্টলি। আমরা যখন রবীন্দ্রনাথ পড়ি, আমরা যখন কবি কাজী নজরুল ইসলামের কবিতা পড়ি, তখনের কিন্তু সমসাময়িক যে অ্যাসপেক্টগুলো রয়েছে এগুলো খুব ভালোভাবে আমরা বুঝতে পারি। অবশ্যই। ইভেন রামায়ণ মহাভারত যখন পড়া হয়, সেই সময়ের সমাজ ব্যবস্থা কী ছিল, সেই সময়ের প্রত্যেকের মধ্যে কেমিস্ট্রি কী ছিল, মানুষদের মধ্যে কীরকম কী বন্ডিং ছিল, সেটা আমরা দেখতে পাই। ইভেন এখনের যে লেখাগুলো রয়েছে সেগুলো যখন কেউ 100 বছর পরে পড়বে, কারণ এগুলো তো স্টোরড হবেই ডেফিনেটলি, এখন এত মাধ্যম চলে এসছে, তো এখনকার লেখা, মুভি, পডকাস্টও ধরছি আমি, এগুলো যখন 100 বছর পরে কেউ দেখবে, তখন এই সময়ের সমাজের অ্যাসপেক্টে আমাদের ভ্যালুস কী ছিল, আমাদের থিঙ্কিং কীরকম ছিল, প্রতিফলিত হবে না, মানুষ বুঝবে সেটা ডেফিনেটলি। আর আরেকটা জিনিস যেটা, আমাদের তো ধরুন ডেভেলপমেন্ট হচ্ছে, একটা সময় আমরা ভারতের অ্যাসপেক্টেই যদি বলি তাহলে ব্রিটিশ পিরিয়ড শেষ হয়েছে, আমরা অ্যাজ আ দেশ খুবই গরিব দেশ ছিলাম, সব লুটেপুটে নিয়ে চলে গেছে, এখন আস্তে আস্তে আমরা সুপার পাওয়ার হওয়ার দিকে এগোচ্ছি। এখান থেকে দাঁড়িয়ে আপনার কি মনে হয় যে এই যে আর্ট ফর্ম রয়েছে, মানে আর্ট ফর্ম তো চেঞ্জ হয়, আমার যদি পারিপার্শ্বিক কন্ডিশন গরিব হয়, সমাজে মানুষ ধুঁকছে, সেটা একজন ডিরেক্টর বা আর্টিস্টের মনে ফুটে উঠবে, তো তিনি সেরকম ধরনের মুভি তৈরি করবেন। ঋত্বিক ঘটক, সত্যজিৎ রায়ের আলাদাভাবে উঠে এসেছে, বিভিন্ন জিনিস তিনি তার ফিল্মের মাধ্যমে দেখিয়েছেন। এখন যে ফিল্ম হচ্ছে, আমি ফিল্মের কথাটা কেন আসছে আমি আপনাকে বলছি, এখনকার সমসাময়িক যে ফিল্মসগুলো রয়েছে, এখনকার যে সমাজ ব্যবস্থা, এখনকার যে ভ্যালুজ, সেটার প্রতিফলন ফিল্মের মধ্যে হচ্ছে। আপনার নিজের লেখা নিয়েও ফিল্ম হচ্ছে, তো এখান থেকে আপনি কি এক্সপেক্ট করছেন? লাইক ইট উইল বি আ হরর স্টোরি, যেটাকে পর্দায় ফোটানো হবে, অ্যান্ড ইট ইজ আ ভেরি গুড হরর স্টোরি। তো আপনার কি মনে হচ্ছে, আপনার এই কাজটা যখন বা এই মুভিটা যখন হবে, সেটা এখন 30-40 বছর পরে কেউ দেখবে, আপনি কি চান আপনার মুভিটার মাধ্যমে হরর অ্যাসপেক্ট বাদ দিয়ে আর কি কি জিনিসের প্রতিফলন ঘটুক? 30-40 বছর অনেকটা লম্বা সময়ের কথা বলে দিলে। আমি জানি না সত্যি 30-40 বছর পর কেউ এই মুভি দেখবে কি না, প্রথম কথা। তার কারণ হচ্ছে একটা সময়ে ফিল্ম খুব কম তৈরি হতো, যেগুলো হতো সেগুলো জেম হতো, সেগুলোর মধ্যে অনেকগুলো এখন আমরা পাইও না, প্রিন্ট নষ্ট হয়ে গেছে ইত্যাদি, কারণ এখনকার মতো করে প্রিজার্ভ করার ব্যাপারটা তখন ছিল না। এখন আমাদের কাছে অপশান এত বেশি যে একটা মুভি দেখে সেটাকে দ্বিতীয়বার দেখার সময় বা ইচ্ছে কি মানুষের থাকে? কারণ ততক্ষণে তো পাইপলাইনে আরও 10টা এসে গেছে, আমাকে ওগুলো শেষ করতে হবে। ওটিটি সিরিজ একবার বসলে পরে 24 ঘন্টা দেখে আমি শেষ করছি একবারে। তো সেখানে 30-40 বছরটা তো অনেক বড় ব্যাপার কৌস্তব। তুমি এতটা আশা রেখেছো বলেই তোমাকে ধন্যবাদ, কিন্তু আমার সত্যি কথা এতটা আশা নেই। আমি এই মুহূর্তে মানুষ ফিল্মটা দেখে যদি ভালোবাসে সেটাতেই আমি খুশি। 30-40-এর কথাটা আমি বলতে পারবো না।
না মানে আমি এটা বলছি না যে কেউ দেখবেন, আমি ওই অ্যাসপেক্টেই যাচ্ছি না। মানে আমার যেটা ফিল হয়েছে, ধরুন সামওয়াট রয়েছে বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে, বিভিন্ন ওটিটিতে এই ফিল্মটা হয়তো থাকবে, তো 30-40 বছর পরে যদি কেউ দেখে বাই চান্স, আমাদের বাঙালি কেউ দেখলো, হরর এলিমেন্টস আর কি নির্যাস সে এখান থেকে নিতে পারে? সাইকোলজি এমন একটা জিনিস যেটা কিন্তু 30-40 বছর আগেও যতটা মানে ইম্পর্টেন্ট এবং ইন্টারেস্টিং ছিল, আজও আছে। সেটা ওই যে তুমি বললে 30-40 বছর পর তখনও থাকবে, বরং বিষয়গুলো অনেক বেশি কমপ্লিকেটেড হবে। তুমি ভাবো না, আজকে আমরা এত সিরিয়াল কিলার, এত সাইকোপ্যাথ এসব নিয়ে এত আলোচনা করছি, 30-40 বছর আগে কি এত আলোচনা হতো এইসব বিষয়গুলো নিয়ে? বা এগুলো কি এত বেশি পরিমাণে দেখা যেত? মানুষের মধ্যে এত সাইকোলজিক্যাল ক্রাইসিস কি এত বেশি ছিল? ছিল না। আমাদের জীবনযাত্রা দিনের পর দিন অনেক জটিল হচ্ছে, সম্পর্কের জটিলতা বাড়ছে, ফলে ওই ওই সাইকোলজিক্যাল অ্যাসপেক্টটা আমার মনে হয় যদি সত্যি কেউ দেখে 30-40 বছর পর, তার ভালো লাগতে বাধ্য। আমি যে কারণে এই কোয়েশ্চেনটা করেছিলাম সেটার ব্যাপারে আসি। সেটা হচ্ছে যে একটা হাজব্যান্ড এবং ওয়াইফ বা প্রেমিক প্রেমিকা, ভালোবাসার বন্ডিংটা এতটা বেশি যে মৃত্যুর পরেও সেই মৃতদেহকে প্রিজার্ভ করে রাখছে। সেখানে সুপারন্যাচুরাল এলিমেন্টগুলোকে আমি বাদ রাখছি, বাট এতটা ভালোবাসতে পারে একটা ছেলে একটা মেয়েকে, সেটা হয়তো 30-40 বছর পর খুব বিরল হয়ে যাবে। কারণ বিরল কি এখনো হয়নি? ডেফিনেটলি হচ্ছে। এখন সব ইমোশনসটাই কীরকম মেকানিক্যাল ফিল হয়, আমার নিজেরও অনেক সময় ফিল হয় যে হয়তো ইমোশনস বলুন বা যাই বলুন, জিনিসটা খুব মেকানিক্যাল হয়ে যাচ্ছে। খুব। অনেকে আমি দেখেছি জাস্ট থাকার জন্য থাকছে, থাকতে হবে কারোর সাথে একটা, নয়তো লোনলি ফিল করবো, দ্যাটস ওয়াই আমি রয়েছি, এরকম একটা ফিলিংস দেখা যাচ্ছে। এবং এখনকার ছেলে মেয়েদের মধ্যে, মানে এখনকার মিন্স যারা এখন ধরো আমাদের হ্যাঁ তোমাদের বয়সী, তাদের মধ্যে অনেকেই কিন্তু এখন আর বিয়ে নামক ইনস্টিটিউশনটার মধ্যে জড়াতে চাইছে না। হুম 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 তারা লিভ ইন করতে চাইছে। আমি কিন্তু এর মধ্যে খারাপ কিচ্ছু দেখি না। আমি কিন্তু মানে আমি অনেক কিছু খুব খোলা মনে নিতে পারি, যেটা কিনা আমার বয়সী অনেকে হয়তো অ্যাকসেপ্ট অনেকের করেন অনেক না। কিছু বাধা থাকে, কিন্তু আমার সেই মেন্টাল ব্লকটা নেই। আমি এটা খুব জোর গলায় বলতে পারি, লিভ ইন করাটার মধ্যে কোনো দোষ নেই। কিন্তু বিয়েটা করতে চাইছে না, এটা একটা কিন্তু বেশ একটা কি বলবো, একটা আলোচনা করার মতো বিষয়। কেন চাইছে না? তারা কি তাহলে মানে কোনো দায়িত্ব নিতে চাইছে না? এটা একটাই খালি উত্তর আসে। এরকমটাও হতে পারে যে এখন জিনিসপত্র একটু বেশি এক্সপেন্সিভ। কারণ যদি কলকাতায় কেউ এখনকার দিনে একটা ফ্ল্যাট নিতে চায়, বা বাড়ি তো ছেড়েই দিন, খুব রেয়ারলি পসিবল, খুব টাফ বানানো। একটা যদি ফ্ল্যাটও কেউ নিতে চায়, সেটা নেওয়াটা খুব ডিফিকাল্ট। আর এখানের সোশিও ইকোনমিক্যাল কন্ডিশন যা, তাতে একটা ফ্ল্যাট অ্যাফোর্ড করতে পারা খুবই ডিফিকাল্ট ব্যাপার। এবার একজনকে ধরুন আপনি বিয়ে করছেন, তাহলে তার দায়িত্ব, নিজের দায়িত্ব, দুটো কম্বিনেশনে আছে। এটা তুমি কেন বলছো? কারণ একটা সময় এটা ছিল দায়িত্ব, মানে আমিও কথাটা ইউজ করেছি, কিন্তু দায়িত্ব কিন্তু আমি সেই হিসেবে বলিনি যেটা তুমি বলছো। কারণ তুমি যাকে বিয়ে করছো সেও কিন্তু সমানভাবে স্বাবলম্বী। আমি সেটাই বলছি। এখন কিন্তু কোনো ছেলেকে বিয়ে করে তার বউকে খাওয়াতে হবে না, মানে খুব কম। এখনো হয়তো কিছু আছে, আর ক বছর বাদে সেটাও থাকবে না। প্রত্যেকে মানে যারা হাউস ওয়াইফ তারাও কিন্তু কিছু না কিছু করছে। হাউস ওয়াইফ কথাটা আমি ইউজ করছি না, হোম মেকার। যারা হোম মেকার তারাও কিন্তু কিছু না কিছু একটা রোজগারের পথ খুঁজে নিয়েছে। হয়তো সেটা হ্যাঁ তার পুরো সংসার চালানোর মতো হচ্ছে কিনা জানি না। দায়িত্ব মানে যেটা বলতে চাইছি সেটা হচ্ছে যে ধরুন আমি একজনের দায়িত্ব নিচ্ছি, সে আমার দায়িত্ব নিচ্ছে, ভাইসি ভার্সা, এটা একতরফা নয়। এবার দায়িত্ব মানে ধরুন অফিস থেকে ফেরার পর ডিনারটা কে বানাবে, আমি আগে ফিরে আসলে আমি বানাবো, সে আগে ফিরে আসলে সে বানাবে। এই যে অ্যাডজাস্টমেন্টের একটা ব্যাপার। এছাড়া আমি সোশিও ইকোনমিক্যাল কন্ডিশনে কেন বলছি, কারণ সবাই তো বাইরে শিফট করে যাচ্ছে। বাইরে যখন ধরুন ব্যাঙ্গালোর, দিল্লি, হায়দ্রাবাদ, এবার সেখানে দাঁড়িয়ে থেকে লিভ ইনটা আপনি যেরকম বলছিলেন যে ইট ইজ বেস্ট অপশন, আমার যেটা মনে হয়েছে। বিয়ে করলে কি আপনি একটা মানে বিয়ের ব্যাপারটা অনেকটা বেশি না মানে টেকনিক্যাল হয়ে গেছে এখনকার দিনে।
ডিভোর্সের সংখ্যা অনেক বেশি বেড়ে গেছে। এবার আমি একটা তোমাকে একটু মাঝখানে ইন্টারফেয়ার করছি তোমার কথার মাঝখানে। বলুন। এই যে তুমি বললে যে যে আগে আসবে সে ডিনার বানাবে, তুমি এলে তুমি, আমি এলে আমি, এটা কি লিভ ইনের ক্ষেত্রে নেই? আচ্ছা আচ্ছা, বিয়ের ব্যাপারটা কি স্বতঃস্ফূর্ত, মানে আমি বলছি না বিয়ে ভালো বা লিভ ইন ভালো, আমি ওই জায়গাতে যাচ্ছি না। আমি কনভিনিয়েন্ট লিভ ইনটা কেন সেটা একটু আলোচনার জায়গাতে আসছি। আমার যেটা মনে হচ্ছে, আমি নিজে লিভ ইন করি না তো আমি জানি না, বাট কিছু বন্ধু বান্ধব আছে তাদের পার্সপেক্টিভ থেকে আমি হয়তো বুঝতে পেরেছি, বিবাহিত বন্ধু বান্ধবও রয়েছে, নর্মাল, মানে সেখান থেকেই যেটা বুঝতে পেরেছি বিয়ে একটু ডিফিকাল্ট। আর এটাও হতে পারে যে মানে দায়িত্ব নিতে পারা, মানে ইউ আর বাউন্ড, যে আপনাকে নিতেই হবে দায়িত্বটা, ওই বাউন্ডেশনটা হয়তো অনেকের পছন্দ হচ্ছে না, তোমাকে আমি একটা কথা বলি, তুমি যে চাইছে। জায়গাটা ছেড়ে যাচ্ছ, আমি অনেকক্ষণ ধরে মানে শুনছি তোমার কথা যে তুমি ওই জায়গাটায় কখন আসবে, কিন্তু ওই জায়গাটা ছেড়ে যাচ্ছ। বিয়ের দায়িত্ব বলতে আমি যেটা বোঝাতে চেয়েছি সেটা কিন্তু ততক্ষণ আসে না, মানে এখনকার যুগে যখন দুজনেই স্বাবলম্বী, হ্যাঁ হ্যাঁ, যতক্ষণ না একটা বাচ্চা আসছে। বিয়ের মানে কি বলবো, মানে তখনই সবচেয়ে বেশি দায়িত্ব এসে পড়ে মানুষের উপর যখন সে আরেকটা প্রাণকে পৃথিবীতে আনছে। এবং বিয়ে হলে এটা তো খুব স্বাভাবিক, তো হবেই। সুতরাং যখনই আরেকটা মানুষকে তুমি পৃথিবীতে আনছো এবং তার সঙ্গে তোমার সম্পর্কটা কিন্তু এমন একটা ইমোশনাল বন্ড যেটাকে তুমি অস্বীকার করতে পারবে না। তুমি তোমার বউকে অস্বীকার মিন্স তোমার সম্পর্কটাকে তুমি ছেড়ে চলে যেতে পারো, ছেড়ে দিতে পারো, তুমি ডিভোর্সের পথে এগোতে পারো, তোমার তার সঙ্গে পোষাচ্ছে না হতে পারে, কিন্তু তুমি তোমার বাচ্চাকে বলতে পারবে না যে ভাই তোর সঙ্গে পোষাচ্ছে না, তুই যা। এই জায়গাটাকে এই জেনারেশন আসতে দিতে চাইছে না, বাচ্চার রেসপেক্টটা, আমার তাই মনে হয়। যে কারণে কিন্তু এখন অনেক লোক বিয়ে করছে না, এবং যারা করছে তাদের মধ্যে একটা সিংহভাগ বাচ্চা নিচ্ছে না। ওকে, তো দায়িত্বটা আমার মনে হয় সব থেকে বেশি ওই সময় যখন তুমি একটা বাবা কিংবা মায়ের রোল প্লে করবে, ওটা খুব টাফ। তুমি নিজে কষ্ট করতে পারো, কিন্তু তুমি তোমার বাচ্চাকে কষ্ট করতে দেখতে পারবে না। এক্স্যাক্টলি, মানে আমার বাচ্চা নেই বাট স্টিল আমি ফিল করি ব্যাপারটা। মানে যারা বিয়ে করছেন তারাও বাচ্চা নিতে চাইছেন না, এই অ্যাসপেক্টটা আমি বুঝতে পারছি, একদম ঠিকই বলছেন। আমাদের এখানে ব্যাপারটা যেটা হচ্ছে, আমাদের ইয়ংস্টার্সদের মধ্যে হয়তো অনেক কিছু স্ট্রেস, অনেক দায়িত্ব, লাইফ এখন অনেক ফাস্ট হয়ে গেছে, ইভেন এখন এত অপশনস রয়েছে মানুষের কাছে যে অনেকগুলো অপশনস অ্যাকচুয়ালি কোনো অপশন নয়, এটা কিন্তু একটা ইলিউশন যে আমার কাছে অনেকগুলো অপশনস রয়েছে। দ্যাটস ওয়াই হয়তো মানে আপনাদের সময় মানুষজন বিয়ে করে যে একটা স্যাটিসফ্যাক্টরি লেভেলের মধ্যে থাকতেন, একটা সন্তান নিয়ে সংসার করার একটা পরিকল্পনা ছিল, এখনকার দিনে সেটা হয়তো মিসিং হয়ে যাচ্ছে। ইভেন আপনি বললেন যে বিয়ের পরে অনেকে বাচ্চা নিতে চাইছে না কারণ দায়িত্বটাকে অস্বীকার করছে, এটার ভবিষ্যৎ কি বলে মনে হয় আপনার? ভবিষ্যৎ যা হবে দেখা যাবে, কারণ কারোর ডিসিশনের ওপরে তো সরকার চাপিয়ে দিতে পারবে না, না ভাই তুমি বিয়ে করেছো সুতরাং তোমায় বাচ্চা নিতেই হবে, এটা সরকারও বলতে পারবে না বা বাইরের কেউ বলে দিতে পারবে না। তো কেউ যদি মনে করে নেব না, সে নেবে না। তাতে একটা জিনিস হতে পারে যে যেসব বাচ্চাদের বাড়ি দরকার, অনাথ বাচ্চারা এরকম তো প্রচুর আছে, তারা যদি ঘর পায়, যদিও যারা নিজেরা বাচ্চা নিচ্ছে না তারা কতটা অন্য বাচ্চার দায়িত্ব নেবে সেটাও একটা বিশাল প্রশ্নচিহ্ন, কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে এটা বলা সম্ভব না যে এটার ভবিষ্যৎ কি, কারণ সমাজ তো পাল্টাচ্ছে, কয়েক বছর পরে হয়তো এই ট্রেন্ডটাও চলে যাবে, কিছু তো বলা যায় না, পুরোনো ট্রেন্ড আবার ফিরেও আসতে পারে। দিদি, আমি আজকে শেষ একটা ঘটনা আপনার থেকে জানতে চাইবো, যেটা দিয়ে আমি শুরু করেছিলাম। আপনি নিজের লাইফের একটা পার্টিকুলার সময় পজেসড ছিলেন বলে মনে করা যেতে পারে, এই ঘটনাটা কি? এই ঘটনাটা হচ্ছে বহু বছর আগের কথা, আমি তখন ক্লাস 6। আমি পজেসড ছিলাম কি না সেটা কিন্তু আমি বলতে পারবো না, কারণ এই পুরো ব্যাপারটা আমার সঙ্গে ঘটেছে, কিন্তু এই ঘটনাটার কোনো স্মৃতি আমার কাছে নেই। ঘটনাটা হচ্ছে আমার দিদা মারা যান যখন, তখন আমার ক্লাস 6, ঠিক আছে।
তো দিদা মারা যান হসপিটালে, সেখানে অসুস্থ ছিলেন, বয়স হয়েছিল। তো আমার মামাবাড়ি ব্যারাকপুরে, আমি বাবা মা সেখানে পৌঁছে যাই এবং দিদার মৃতদেহ যখন নিয়ে আসা হয় তখন আনতে আনতে সন্ধেবেলা হয়ে যায়। আমার এখনও ওইটা মনে আছে যে দিদার দেহটা শায়িত, সবাই কান্নাকাটি করছে, এই ব্যাপারটা আমার মনে আছে। এবং দিদাকে নিয়ে যখন চলে যায় বাড়ির সব ছেলেরা, তখনকার দিনে একটা ব্যাপার ছিল যে মেয়েরা শ্মশানে যেত না, তো আমি, আমার মা, আমার মাসি আর আমার মেজো মামা, আমরা এই কজনই বাড়িতে ছিলাম। বাকিরা সবাই দিদাকে নিয়ে শ্মশানে গিয়েছিলেন। তো এর আগে একটুখানি আমি তোমায় বলে রাখি যে আমার দিদা না একটুখানি সূচিবায়ু ধরনের মানুষ ছিলেন আর কি। যত বয়স বেড়েছে এটা বেশি হয়েছে। বিধবা ছিলেন, পুজো আচ্চা নিয়ে থাকতেন, যার জন্য তার মধ্যে এই ব্যাপারগুলো বেশি ছিল। ও মানে আমরা ছোটোবেলা থেকে দেখে এসেছি দিদার ঘরে ঢোকা মানে হাত পা ধুয়ে জামা টামা চেঞ্জ করে তবে ঢুকতে পারবে, আর খাটে বসা তো মানে সে নেক্সট টু ইম্পসিবল। তাও নাতিপুতিরা যাও বা একটু চান্স পেত জামা কাপড় ছেড়ে, বাকি আর কাউকে খাটে বসার কোনো অনুমতি উনি দিতেন না। এইরকম আর কি দিদা ছিলেন। তো মানুষ কিন্তু খুব ভালো ছিলেন, কিন্তু এই সূচিবায়ুর একটা ব্যাপার ছিল। তো দিদাকে নিয়ে যখন চলে গেছে সবাই, তখন রাত্রি 8টা সাড়ে 8টা কি আর একটু বেশি হতে পারে, আমার এক্স্যাক্টলি মনে নেই, অনেকদিন আগেকার ঘটনা। তখন আমার ঘুম পেয়ে গেছে, আমি ছোট তখন। তো মা আমাকে ওই দিদার খাটের উপর শুইয়ে দিয়েছে, আমি ঘুমিয়ে পড়েছি। কিছুক্ষণ পরে মার মনে হয়েছে যে মশা কামড়াতে পারে, সেই জন্য মশারি টাঙাবে। তখন তো সবাই মশারি টাঙাতেন, এখন আমরা মশারি টশারি ভুলে গেছি। যাই হোক, তো তখন মা খাটে উঠেছেন যে মশারি টাঙানোর জন্য, সেই খাটের বড় বড় ছত্রি, সে আগেকার দিনে ছত্রিতে মশারি টাঙাবে। যেই মাত্র মা উঠেছেন, এই পরের ঘটনাটা না আমার পুরো শোনা আর কি, পরবর্তীকালে শুনেছি আমি একটু বড় হওয়ার পরে। আমি সোজা উঠে বসেছি খাটের উপর এবং আমার চোখটা কিন্তু বন্ধ। আমি মাকে তখন বলছি, তুই আমার খাটে উঠেছিস, তোর এত বড় সাহস, শিগগিরই নেমে যা। মানে মাকে তুই করে কথা বলছিস? মাকে বলছি আমি। আচ্ছা আচ্ছা, ওকে। হ্যাঁ, আমার কিন্তু চোখ বন্ধ, আমি ঘুমোচ্ছি, কিন্তু সোজা হয়ে উঠে বসেছি। সেটা শুনে মা প্রথমে একটু ঘাবড়ে গেছে, যে মা প্রথমে ভেবেছে আমি এত ঘুমের মধ্যে কথা বলছি বা কিছু। তখন মা বলছে, কি বলছিস, শুয়ে পড়। আবার আমি বলছি না তুই আমার খাট থেকে নাম, এক্ষুনি নেমে যা। মা তখন কি ভেবে জানি না নেমে গেছে খাট থেকে। তখন আমার মাসি সামনে, আমার মামাও কিন্তু সামনে। মাসি আমাকে তখন বলছে যে তুই মার সঙ্গে এরকমভাবে কথা বলছিস, তো লজ্জা করে না, এরকম বড়দের সাথে এরকমভাবে কথা বলতে হয়? আমি তখন মাসিকে বলছি, তুই একদম চুপ করে থাকবি, একদম আমার কথার উপরে কথা বলবি না, বা এরকম ধরনের বেশ কিছু কথাবার্তা আমি বলেছি। কি কি বলেছি আমি এক্স্যাক্টলি মনে নেই। তো তারপরে আমি শুয়ে পড়েছি, আবার ঘুমিয়ে পড়েছি। আমার কিন্তু পরদিন সকালে আর কিচ্ছু মনে ছিল। এটাকে কি বলবে তুমি, পজেশন বলবে তো পজেশন, যদি ভাবো যে সাইকোলজিক্যাল, যে আমি যেহেতু জানতাম দিদা ওরকম করে, তাই জন্য আমার ভেতর থেকে যা ভাবতে চাও ভাবতে পারো। এটা মানে কি বলবো, এই জিনিসটাকে এক্সপ্লেন করার মতো লাইফে অনেক ঘটনা ঘটে দিদি, যেগুলোকে আমরা কোনোভাবে এক্সপ্লেন করতে পারি না, বা তার কোনো বিজ্ঞানসম্মত যুক্তি থাকে না। সবকিছু যুক্তি খোঁজার দরকারও নেই মনে হয়। এক্স্যাক্টলি, অনেক কিছুই রয়েছে যেগুলো বিজ্ঞানের ওপারে, আই গেস পরে হয়তো আবিষ্কৃত হবে, এখনো হয়নি। যাই হোক দিদি, আপনি আমাদের শোতে এলেন, কৌস্তবের আড্ডাতে এলেন, খুব ভালো লাগছে। আমারও খুব ভালো লাগলো। আপনার এখানে এসে কেমন লাগলো? ভীষণ ভালো লাগলো। তুমি আমাকে ফোন করে বললে দিদি স্টুডিওতে এসো। আমি এসে দেখলাম তুমি হাভেলিতে এনে বসিয়ে দিয়েছো আমাকে। হ্যাঁ, মানে ফোন করে আও কাভি হাভেলি পে বলনি, স্টুডিওতে আসতে, কিন্তু এসে দেখলাম শুধু হাভেলি না, রীতিমতো মঞ্জুলিকার সামনে বসিয়ে দিয়েছো আমাকে। তো তখনই ভাবলাম না পডকাস্টটা ভালো হবে। আমরা বিভিন্ন টপিক নিয়ে কথা বলেছি, আমার মানে খুব প্রোডাক্টিভ কথাবার্তা হয়েছে। আশা করছি আমাদের অডিয়েন্স খুব এনজয় করবেন এই কনভারসেশন। দেখা যাক, আমিও আশা করি। একদম দিদি, থ্যাংক ইউ কৌস্তবের আড্ডাতে আসার জন্য। খুব তাড়াতাড়ি আবার দেখা হচ্ছে দিদি। এটাই ছিল আজকের এপিসোড। আজকের এই এপিসোড আপনারা কোথা থেকে দেখলেন সেটা কমেন্ট করে জানাতে ভুলবেন না। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে শেয়ার করে দিন, এবং কৌস্তবের আড্ডাতে যদি নতুন হন, এরকম ভিডিও যদি দেখতে ভালো লাগে, তাহলে এই এপিসোডটা আপনার বন্ধু বান্ধব সবার সাথে শেয়ার করুন। তাহলে চলুন, দেখা হচ্ছে পরবর্তী একটি এপিসোডে। ততক্ষণ আপনি কৌস্তবের আড্ডার এরকম এপিসোড দেখতে আপনার মোবাইল স্ক্রিনে আসা ডান দিকের অথবা বাঁ দিকের বক্সে ক্লিক করুন।